মা বাবা অনেক আগেই দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় এসেছিল। নীরা জন্মটাও অস্ট্রেলিয়াতেই হয়েছে। বলতে গেলে নিজের দেশ বা গ্রামের সাথে নীরার কোনো রকমের যোগাযোগ নেই। হঠাৎ এক সন্ধ্যায় এক মহিলা কল করে বলে নীরার নানা মৃত্যু সজ্জায়, আর তার শেষ ইচ্ছা নীরাকে একবার দেখবে। নানার সাথে দেখা করতে এসে এত সুন্দর গ্রাম দেখে নীরা চোখ জুড়িয়ে যায়। কিন্তু টুইস্ট আসে তখনই যখন কিছু হিংস্র মানুষ নীরাকে মারার জন্য উঠে পড়ে লাগে। নীরার জানা মতে তাদের পরিবারের কোনো শত্রু নেই, আর যেই গ্রামের কেউ তাকে চেনেই না, তারা কেন নীরাকে মারার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তবে এই লোকগুলো আর নীরার মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে রাম। রাম পেশায় প্রফেশনাল চোর হলেও নীরাকে বাঁচানোর দায়িত্বটা রামের ঘাড়ে এসেই পড়ে। আর নীরাকে বাঁচাতে গিয়েই বের হয়ে আসে নীরার পরিবারের অতীতের সব রহস্য। আর রাম জানতে পারে এই গ্রামের সাথে তারও আছে এক গভীর সম্পর্ক। এমনই সাসপেন্স, হালকা কমেডি, অকল্পনীয় কিছু টুইস্ট আর অ্যাকশনে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি রবিনহুড। এই প্রথম আমি কমার্শিয়াল টাইপের মাস মাসালা অ্যাকশন মুভি এক্সপ্লেইন করব, তাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গহীন জঙ্গলের পাশের গ্রামে একদিন সামি নামের এক দানবের নজর পড়ে। সে তার ডান হাত বারটাকে বলে, শ্রীলঙ্কা থেকে এত দূরে এসেছি শুধুমাত্র এরই খোঁজে। এই গ্রামের মাটি আমার জন্য সোনার মতো দামি। আজ থেকে এই গ্রাম আমার অনুমতি ছাড়া এই গ্রামে কেউ ঢুকবে আর না কেউ বের হবে। আসলে এই গ্রামে হুইট মানে গাজার প্রচুর ফলন হয়, তাই সামি এই গ্রামটা তার দখলে রাখতে চায়। গল্প চলে আসে 2004 সালে। হায়দ্রাবাদের এক শহরে এক অনাথ আশ্রমের মালিক টেলিফোন বুথে দাঁড়িয়ে স্থানীয় কাউন্সিলরকে কল করে বলছে আশ্রমের অবস্থা বেশি একটা ভালো না। বুথের বাইরে আশ্রমের বেশ কিছু বাচ্চারা দাঁড়িয়ে আছে। পরের দিন সকালেই কাউন্সিলর এক পাতিল খাবার নিয়ে আশ্রমে আসে। ফটোশুট শেষে কাউন্সিলর অনাথ আশ্রমের মালিক মূর্তিকে বলে, আমি যাচ্ছি, তুমি বাচ্চাদেরকে পেট ভরে খেতে দিও। মূর্তি হাসি মুখে হাড়ির সামনে গিয়ে দেখে হাড়ির ভিতরে রাইস কুকারে সামান্য কিছু খাবার রাখা। মূর্তি রাতে আবারও এক বিজনেসম্যানকে কল দিলে পরের দিন সকালেই দীপক নামের এক লোক সবার সামনে বাচ্চাদের দায়িত্ব নেয়। সেই কোম্পানির রিসিপশনিস্ট ছেলেটা তার বস দীপককে কল দিয়ে বলে, স্যার বাচ্চারা চলে এসেছে। দীপক জিজ্ঞেস করে, এক মহিলা ডোনেট করার কথা বলেছিল, সে কি টাকা পাঠিয়েছে? ছেলেটা বলে, হ্যাঁ পাঠিয়েছে। দীপক বলে, টাকা যখন এসেই গেছে তখন আর বাচ্চাগুলোর দরকার নেই, ওদেরকে বের করে দাও। মূর্তি হার না মেনে প্রতিদিনই বাচ্চাদের জন্য পরিচিত সবাইকে কল দিয়ে সাহায্য চাইতো। রাতে আশ্রমে শুয়ে থাকার সময় বাচ্চারা বলা বলি করে, মানুষ এত নির্দয় কেন? কেউ আমাদের অল্প কিছু খাবার দিয়ে ছবি তুলে নিয়ে যায়, তো কেউ আমাদের দায়িত্ব নেওয়ার নামে টাকা মেরে খায়। এক ছেলে বলে, আমাদের সাহায্যের নামে এখানে যারা আসে তারা সবাই চোর। পাশ থেকে আরেকজন বলে, আমার পরিবার সম্পর্কে বাজে কথা বলবে না। ছেলেটার নাম রাম। রামের কথা শুনে সবাই অবাক হয়ে উঠে বসে। রাম আসলে পরিবার বলতে কাদের কথা বলছে? রাম বলে, এটা আমার দেশ, আর দেশের সবাই আমার ফ্যামিলি মেম্বার। আমাদের সবাইকে ভালো করে পড়ালেখা করে পরিবারের পাশে দাঁড়াতে হবে, এটাই আমাদের দায়িত্ব। আর তোদের 5 জনের লেখাপড়ার দায়িত্ব আমার। সবাই জিজ্ঞেস করে, কিন্তু এত টাকা কোথায় পাবি? রামের প্রথম মিশন সেই কমিশনারকে দিয়েই। প্রথমে সে কমিশনারের ছেলের কাছে বেলুন বিক্রি করতে যায়। কমিশনারের ছেলে বেলুন চাইলে কমিশনার বলে, অযথা টাকা নষ্ট করে লাভ কি? রাম বলে, স্যার খাবার তো আমাদের পেটে গিয়েই পচে যায়, তাই বলে কি আমরা খাওয়া বন্ধ করে দিব? কমিশনারের ছেলে বলে, কথা তো ঠিক, আচ্ছা বেলুন কিনে দাও। রাম বলে, আপনারা আমার ফ্যামিলি মেম্বার, টাকা দিতে হবে না, এমনিতেই নেন। বেলুনগুলো হাতে নিতেই সেগুলো ফেটে গিয়ে গ্যাস বের হলে সবাই অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে রাম তাদের বাসার চাবি নিয়ে সমস্ত বাসা লুট করে নিয়ে আসে, আর লুট করা টাকাগুলো মূর্তির কাছে মানি অর্ডার করে বেনামে আশ্রমে পাঠিয়ে দেয়। রামের এক বন্ধু বলে, আমার পড়ালেখা করতে ভালো লাগে না, আমিও তোর কাছে সাহায্য করে সবাইকে পড়ালেখা করাবো। রাম বলে, আমাকে সাহায্য করতে হবে না, তোর কোন কাজ ভালো লাগে সেটা বল। কম্পিউটারের প্রতি আগ্রহ দেখে রাম তাকে সেখানে ভর্তি করে দেয়। রামের পরের টার্গেট সেই বিজনেসম্যান দীপক। দীপকের বাসায় গিয়ে বলে, আপনাদের পার্সেল এসেছে। দীপকের স্ত্রী বলে, আমি তার স্ত্রী, আমাকেই দাও। রাম বলে, যদি আপনি তার স্ত্রী হন তাহলে এই মহিলাকে? অন্য মেয়ের সাথে স্বামীকে দেখে দীপকের স্ত্রী বেশ রেগে ঘরে যেতে গেলে রাম বলে, আপনি আশ্রমে যে 10 লাখ দিয়েছিলেন সেটাও দীপক স্যার ওই মেয়েকেই দিয়ে দিয়েছে। ব্যাস, সেই 10 লাখ এনেও রাম মূর্তির কাছে পাঠিয়ে দেয়। এভাবেই রাম একটার পর একটা চুরি করে আশ্রমের সবাইকে সাহায্য করে তাদের রবিনহুড হয়ে ওঠে। এই ঘটনার বেশ কয়েক বছর পার হয়ে যায়। রাম এখনো বড় লোকদের বাসাতেই চুরি করে। খবরে বলা হয় রবিনহুড শুধু সম্পদশালী লোকদের বাসায় চুরি করে। এসব খবর দেখতে দেখতে মিনিস্টার নরেন রেগে পুলিশ কমিশনারকে বলে, এই রবিনহুড একটার পরে একটা
চুরি করতেই আছে, আর তোমরা তামাশা দেখছো। বাইরে মিটিং রুমে যারা বসে আছে তারা সবাই বড় বড় বিজনেসম্যান। ওরা গতকাল আমার ব্যবসায়ী পার্টনার আগরওয়ালের বাসার চুরির খবর শুনে আমার সাথে দেখা করতে এসেছে। নিজেকে হোম মিনিস্টার বলতেও লজ্জা হচ্ছে। যেভাবেই হোক চোরটাকে খুঁজে বের করো। পুলিশ কমিশনার বলে, তাহলে একটাই উপায়, এই কেস ভিক্টর ভার্গিসকে দিতে হবে। তাহলে মনে করেন কেসটা সলভ হয়ে গেছে। ভিক্টর কেস হাতে নিয়ে মিনিস্টারের বন্ধুকে ডেকে আনে। মিনিস্টারের বন্ধু আগরওয়াল বলে, পূজার রুমে আমাদের সব সোনা রাখবো বলেই সিসিটিভি লাইন অফ রাখি। তখনই মাস্ক পরা এক লোক বাসায় এসে হাতের কাছে যত সোনা ছিল সব নিয়ে গেছে। ভিক্টর কন্ট্রোল রুমে গেলে অফিসার বলে, আগরওয়ালের বাসার সামনে যে বাইকটা দেখা গিয়েছিল সেই বাইকটাই কিছুক্ষণ আগে গোল্ড মার্কেটের সামনে দেখা গেছে। ভিক্টর বলে, ওই মার্কেটের কোন দোকানে একসাথে এতগুলো সোনা বিক্রি করা হয়েছে খোঁজ বের করো। অফিসাররা খোঁজ নিয়ে জানায় চামানলাল নামের এক দোকান আছে, সেখানে এমন ইল্লিগাল সোনা সবচেয়ে বেশি বিক্রি হয়। চোরটা আগরওয়ালের বাসায় চুরি করার পরও গোল্ড মার্কেটে গেছে। সাহস দেখেছেন? ভিক্টর বলে, জেলখানা ধুয়ে মুছে রেডি করো, রাতের খাবার তার সাথে বসেই খাবো। জনি নামের একজন কল করে চামানলালকে বলে, ব্যাগ কি এখন নিয়ে আসবো? চামানলাল বলে, এখন না। ছদ্মবেশে মার্কেটের চারিদিকে পুলিশ নজর রাখছে। জনি রামকে বলে, মার্কেটের সব জায়গায় পুলিশ ছড়িয়ে আছে। চামানলাল এখন ব্যাগ নিয়ে যেতে নিষেধ করেছে, কিন্তু কে শোনে কার কথা। ব্যাগ নিয়ে রাম সোজা হাঁটা দেয় চামানলালের দোকানের দিকে। আর দুইজন মশা মারার মেশিন নিয়ে চামানলালের দোকানে ঢুকলে ভিক্টর তার টিমের সবাইকে বলে, এরাই চোর। সাথে সাথে দোকানের ভিতরে গিয়ে তাদের ধরে দেখে তারা আসলেই মশা মারতে এসেছে। আর রাম ততক্ষণে চামানলালের সাথে ডিল ফাইনাল করে চলেও গেছে। ভিক্টর চামানলালকে বলে, এখানে কি হয়েছে সত্যি করে বলো। লোকটা বলে, আমার নাম চামানলাল না, পেয়ারেলাল। ভিক্টর জিজ্ঞেস করে, তাহলে তোমার দোকানে চামানলালের বিলবোর্ড লাগানো কেন? তখনই পুলিশের সবাই খেয়াল করে আশেপাশের সব দোকানের বিলবোর্ড কে যেন বদলে চামানলালের নাম লাগিয়ে দিয়েছে। ভিক্টর তার জুনিয়র ভারতকে বলে, এই মার্কেটের সিসিটিভি ফুটেজ নিয়ে আসো। কিন্তু ভিক্টর দেখে মার্কেটের সবগুলো ক্যামেরার সামনে বেলুন দিয়ে ঢেকে রাখা। রাম এভাবেই তার চুরি চালিয়ে যায়। কখনো ইনকাম ট্যাক্স অফিসার হয়ে তো কখনো আরবদের শেখ সেজে। আর ভিক্টর রামকে ধরতে গিয়ে প্রতিবারই খালি হাতে ফিরে আসে। কয়েকদিন পর রাম চুরি করতে গিয়ে লকার খুলতেই দেখে সেখানে একটা ডিভাইস রাখা আছে। মানে দরজা খোলার সাথে সাথেই ভিক্টরের কাছে নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই ভিক্টর সবাইকে নিয়ে বিল্ডিংটা ঘিরে ফেলে। তাকে ধরতে হাত পাতা হয়েছে বুঝতে পেরে রাম সিলিং এর ভেতর দিয়ে ছাদে চলে আসে, কিন্তু সেখানেও পুলিশেরা ঘিরে রেখেছে। এদিকে লকার রুমে চোরকে না পেয়ে ভিক্টর ছাদের দিকে যায়। রাম ছাদে পুলিশ দেখে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখে ভিক্টর আসছে। ভিক্টর ছাদে এসে চোরকে খোঁজার সময় হঠাৎ রাম এসে তার উপর আক্রমণ করে। তখনই ইন্সপেক্টর এসে বলে, স্যার ওর নাম রাম, এই ছেলেটাই রবিনহুডের নামে প্রথম কেস করেছিল। রাম একজন স্টক ব্রোকার, তার বাবা মারা গেছে আর বাবা রেখে যাওয়া সব সোনাদানা আর টাকা পয়সা রবিনহুড নিয়ে গেছে। তাই রাম জেদ ধরেছে সে রবিনহুডকে যে কোনো ভাবেই হোক ধরেই ছাড়বে। ভিক্টর বলে, যত বাড়ি তাকে ধরতে যায় কোনো না কোনো প্ল্যান করে পালিয়ে যায়। রাম বলে, যত বাড়ি পালিয়ে যাক না কেন আমি তাকে ঠিকই ধরবো। ভিক্টর রেগে বলে, আমার আগে তুই চোরকে ধরবি? নিজেকে খুব হিরো মনে হয় তাই না? তোকে যদি আর এই কেসে দেখি তাহলে তোকেই রবিনহুড বলে কেস বন্ধ করে দিব। রাম চলে গেলে ভিক্টর ইন্সপেক্টর শরীফকে বলে, এখন থেকে রামের উপরে 24 ঘন্টা নজর রাখবে। রাম বুঝতে পারে ভিক্টর তাকে সন্দেহ করে তার পেছনে লোক পাঠিয়েছে। আশ্রমে আসলে জনি রামের মন খারাপ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? রাম বলে, ছোটবেলায় আমি যখন অসহায় হয়ে রাস্তার পাশে ছিলাম তখন একজন বয়স্ক মানুষ আমাকে এখানে এনে মূর্তির কাছে রেখে যায়। তখন থেকেই মূর্তি আমার সবকিছু। পুলিশ আমাকে এক না একদিন ধরেই ফেলবে, আর আমাকে ধরলে আশ্রমের সব বাচ্চাদেরকে মানুষ চোর বলবে। তাই আজ থেকে রবিনহুড গায়েব হয়ে চাকরিতে জয়েন করবে। জনি জিজ্ঞেস করে, এত জলদি তোকে কে চাকরি দিবে? এদিকে খবরে দেখায় এবি ফার্মা ওরাল ক্যান্সারের মেডিসিন বের করে সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। দেশের মেডিকেল কাউন্সিল হয়তো এবি ফার্মাকে খুব জলদি দ্বিতীয় ইউনিট মেডিসিন বানানোর পারমিশন দিয়ে দিবে। এমএলএ সুবারাও এবি কোম্পানির এমডি অভিনবের সাথে দেখা করতে একটা আইল্যান্ডে আসে। রাও অভিনবকে বলে, ভারত যখন তোমাকে দিয়ে মেডিসিন বানাতে রাজি হয়েছে, ভারত প্রথমে তোমাকে মেডিসিন বানাতে দিতে রাজি হয়নি, কিন্তু তোমার মেডিসিনের সাফল্যর পরে তারাই এখন তোমার হাত পা ধরছে। তবে মন খারাপ কেন করছো? কি হয়েছে? অভিনব বলে, আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। পুরস্কার বিতরণের সময় ওরা আমার মেয়ের নাম ভুলে গিয়েছিল, তাই তাকে অভিনব বাসুদেবের মেয়ে বলেই পরিচয় দেয়। রাতে বাসায় ফিরে অভিনব তার মেয়ে নীরাকে বলে, আরে যে আজকে প্রেজেন্ট করছিল সে তো অ্যামনেশিয়া রোগী, নিজের স্ত্রীর নামই তো মনে রাখতে পারে না। নীরা বলে, কিন্তু তোমার নাম তো ঠিকই মনে ছিল। তোমার মেয়ে হওয়ার কারণে আমার ট্যালেন্ট কারো চোখেই পড়ে না। আমার নিজেকে প্রমাণ করতে হলে তোমার থেকে অনেক দূরে থাকতে হবে। অভিনব বলে, সামান্য এক ঘটনার জন্য তুমি আমার থেকে দূরে যাবে? নীরা বলে, শুধু একটাই ঘটনা না, সে ছোটবেলা থেকেই আমাকে এসব ফেস করতে হচ্ছে। নিজের পছন্দের স্কুলে ভর্তি পরীক্ষার জন্য আমি দিন রাত পড়ালেখা করেছিলাম। ভালো মার্ক পাওয়া সত্ত্বেও প্রিন্সিপাল কি বললো জানো? মার্কের দরকার নেই, তোমার বাবার জন্য তুমি অ্যাডমিশন পেয়েছো। আমাদের কোম্পানির প্রথম প্রজেক্ট অনেক লাভ করে, তাই আমি
কম্পিটিটর কোম্পানি থেকে চাকরির অফার পাই। সেটা দেখে তুমি হয়তো ভেবেছিলে আমি তোমাকে ছাড়িয়ে যাচ্ছি। এরপর থেকে আমার অফিস থাকলেও কোনো কাজ ছিল না। এইসব গল্প শুনে জ্যোতি বলে, অভিনব স্যার নিজের ঘরে এমন ট্যালেন্ট থাকতে সারা বিশ্বে ট্যালেন্ট খুঁজে বেড়ায়। এটা ভেবেই তো নীরা ম্যামের জন্য কান্না আসছে। রাও বলে, ট্যালেন্ট থাকা আর ট্যালেন্ট নকল করা দুইটাই আলাদা জিনিস। এই গল্পের অন্য এক সাইড আছে, সেটা কি শুনবে না? সারা দিন রাত পড়ার পরও তার উত্তরপত্র দেখে টিচার নিজেই প্যারালাইসিস হয়ে যায়। মেয়ের মন খারাপ হবে দেখে অভিনব প্রিন্সিপালকে অনুরোধ করে নীরাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। নীরা সেই প্রজেক্ট করার পরে কোম্পানির শেয়ার 15% ডাউন হয়ে যায়। তখনই নীরা এসে বলে, জানো বাবা, আমাদের কম্পিউটার কোম্পানি আমাকে চাকরির অফার দিয়েছে। আমাকে নিয়ে নিশ্চয়ই তোমার অনেক গর্ব হচ্ছে, তাই না? নীরা রাওকে বলে, এত খুশির মুহূর্তেও আপনার মুখ এমন মলিন কেন? রাও বলে, আমার মাথা ব্যথা করছে মা। নীরার কাণ্ড শুনে জ্যোতি আবারও কান্না করলে রাও জিজ্ঞেস করে, এবার কেন কাঁদছো? জ্যোতি বলে, এসব সহ্য করেন কিভাবে ভেবেই তোমার কান্না পাচ্ছে। অভিনব বলে, মেয়েটার ইন্ডিয়া যাওয়া নিয়ে এমনিতেই অনেক চিন্তায় আছে। রাও জিজ্ঞেস করে, কিন্তু সে ইন্ডিয়ায় যাবে কেন? নীরা জ্যোতিকে বলে, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনি আমিও আমার প্রাপ্য মূল্য ছাড়া বাঁচতে পারবো না। জ্যোতি বলে, ম্যাম কেউ আপনাকে বারবার কল দিচ্ছে। নীরা বলে, আরে কল রিসিভ না করলে ভাববে আমি অনেক ব্যস্ত। তবুও অনেকবার কল হলে নীরা কল রিসিভ করলে একটা মহিলা বলে, আমি তোমার খালা। সেই মহিলা আর তার বাসার সবার গলায় কারা যেন চাকু ধরে রেখেছে। মহিলাটি বলে, আমি রুদ্রাকোনা গ্রাম থেকে কল করেছি। তোমার নানা অনেক অসুস্থ, মৃত্যুর আগে সে তোমাকে একবার দেখতে চায়। সব কথা অভিনব শুনে রেগে বলে, আমি আর তোমার মা অস্ট্রেলিয়ায় আসার পর ওখানকার কেউ আমাদের খোঁজ নেয়নি। ওরা কখনো তোমার কথা জিজ্ঞেসও করেনি। এখন হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে আসছে? তোমার মা মারা যাওয়ার পর আমি তাদের জানিয়েছিলাম, তবুও তারা যোগাযোগ করেনি। নীরা বলে, ভুল তো মানুষেরই হয়, তাই বলে কি সবাই একই ভুল করবে? রাও বলে, এত না ভেবে নীরাকে যেতে দাও, ওর সেফলি যাওয়া আসার দায়িত্ব আমার। নীরা সে বলে, আমি যাব না, গিয়ে লাভ কি? মিনিটে মিনিটে কল দিয়ে বিরক্ত করবে। রাও বলে, আমি কথা দিচ্ছি এই 10 দিন অভিনব তোমাকে একবারও বিরক্ত করবে না। তোমার সব আপডেট জ্যোতি আমাকে দিলে আমি তোমার বাবাকে জানিয়ে দিব। রাও জ্যোতিকে বলে, ইন্ডিয়ার নাম্বার 1 সিকিউরিটি এজেন্সিকে কল দিয়ে সব রেডি করো। সাথে সাথে জ্যোতি ল্যাপটপ নিয়ে বসে পড়ে নাম্বার 1 সিকিউরিটি এজেন্সি খুঁজতে। রেবা বলে, স্যার ইন্ডিয়ার সবচেয়ে ভালো এজেন্সি হচ্ছে রোলেক্স। জয়তী বলে, আমি মানুষের কথা বিশ্বাস করি না, আমি শুধু গুগল আর তার রেটিং বিশ্বাস করি, বুঝেছো? অপরদিকে এক সিকিউরিটি এজেন্সির মালিক তখন প্রার্থনা করছে, আমাদের কোম্পানিকে গুগলের সার্চ লিস্টের 1 নম্বর কোম্পানি বাড়িয়ে দাও। জানি আজ পর্যন্ত কোনো কাস্টমারকে খুশি করতে পারিনি, কিন্তু এইটুকু আবদার তো করতেই পারি। এক স্টাফ বলে, আমাদের বেতনই তো ঠিকমতো দেন না, আবার কাস্টমার খুশি করবেন? সিকিউরিটি অফিসার বলে, পাহারা দেওয়ার জন্য একটা লাঠি এনেছিলাম, সেখান থেকে দুটো চুরি হয়ে গেছে। সিকিউরিটি অফিসারের নিজের জিনিস যদি চুরি হয়ে যায় তাহলে মানুষের সিকিউরিটি কিভাবে দিবে? তখনই রাম এসে জনের নাম ধরে ডাকলে জন জিজ্ঞেস করে, তোমাকে মূর্তি পাঠিয়েছে তাই না? তা এর আগে কি করতে? রাম বলে, দেরি করে ঘুম থেকে উঠতাম, চাকরি বাকরি কিছু ছিল না তো তাই। আপনি চাকরি দিলে তাড়াতাড়ি উঠে যাব। তখনই জনের ফোনে জ্যোতি কল দিয়ে বলে, আমি কি ইন্ডিয়ার নাম্বার 1 সিকিউরিটি অফিসে কথা বলছি? আমি অস্ট্রেলিয়া থেকে কল দিয়েছি। এবি ফার্মা কোম্পানির মালিকের মেয়ে নীরা ইন্ডিয়া যাবে, তাই হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে রুদ্রাকোন্ডা গ্রাম পর্যন্ত আর ফিরতি ফ্লাইট পর্যন্ত ম্যাডামের জেড প্লাস সিকিউরিটির দরকার। রাম বলে, তাকে বলে দেন সমস্যা নেই, আমাদের রিজার্ভেশন টিম রেডি আছে, কোনো সমস্যা নেই, আপনি রিজার্ভেশন টিমের সাথে একবার কথা বলুন। রাম ফোন নিয়ে বলে, আমি রিজার্ভেশন টিম থেকে বলছি, ওয়েবসাইটে আমাদের সব বিস্তারিত দেখে অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করে দিন। জয়তী ফোন কেটে দিলে জন বলে, আরে দিলে তো সর্বনাশ করে, 40 থেকে 50,000 চাইলেই হতো, 1 লাখ রুপি কে দিবে তোমাকে? রাম হেসে বলে, 1 লাখ রুপি না, 1 লাখ ডলারের কথা বলেছি। জ্যোতি জনের কোম্পানিতে 1 লাখ ডলার ট্রান্সফার করে দিলে জন বেচারার তো জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়। তখনই জ্যোতি কল দিলে জন রামকে বলে, এবার নিশ্চয়ই বলবে ভুল করে টাকা দিয়েছে তাই ফেরত চাইবে। রাম বলে, এত জলদি টাকা পাঠালো মানে কম চেয়ে ফেলেছি, কল রিসিভ করে বলো অ্যাডভান্স পেয়ে গেছি। জন জিজ্ঞেস করে, অ্যাডভান্স? রাম বলে, এই লোকও এমনই অবাক হবে, তুমি বলবে হ্যাঁ অ্যাডভান্স পেয়েছি, বাকিটা কাজ শেষে। জন কল রিসিভ করে বলে, অ্যাডভান্স পেয়েছি। জ্যোতি রেগে জিজ্ঞেস করে, অ্যাডভান্স কিসের? জন বলে, বাকিটা কাজ শেষ হবার পরে। জ্যোতি কোন রকমে ঠিক আছে বলে কল কেটে দেয়। ব্যাস, জনের চোখে এখন খুশিতে পানি টলমল করছে। সে রামকে বলে, সত্যি বলছি, এর আগে আমাদের কোম্পানি 25,000 টাকার পরে কোনো প্রজেক্ট হাতেই পায়নি, এখন এত বড় প্রজেক্ট কিভাবে সামলাবো? রাম বলে, আরে আমাকে 50 লাখ দিচ্ছেন আর আপনার জন্য এটুকু করতে পারবো না? জন বলে, 50 লাখ? রাম রেগে হাঁটা ধরলে জন বলে, আচ্ছা একটু কমাই নিও। রাম জিজ্ঞেস করে, তা আপনাদের সিকিউরিটি গার্ড আছে তো? জন বয়স বলে ডাক দিতেই 4-5 জন বুড়ো বের হয়ে আসে। এদের নিয়ে গেলে তো এদের দেখাশোনার জন্যই আদার সিকিউরিটি দরকার হবে, পুরা সেটআপই চেঞ্জ করতে হবে। মুহূর্তে সব সেটআপ বদলে রাম আর জন প্রাইভেট এয়ারপোর্টে চলে আসে। নীরা প্লেন থেকে নেমে আসলে রাম তো অবাক হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। রাম জনকে বলে, মেয়েরা সাধারণত সুন্দরী হওয়ার জন্য ফোনের ফিল্টার ব্যবহার করে, কিন্তু এই মেয়ে তো ফিল্টার
ফিল্টার ছাড়াই সুন্দরী। জন বলে, তুমি তো মেয়ে দেখেই পটে গেলে। আমার ভয় হচ্ছে মেয়েটার পেছনে যে লোকটা আসছে তাকে দেখে মনে হচ্ছে সে অনেক বুদ্ধিমান, আমাদের হাড়ির খবর বের করে ফেলবে। রাম বলে, আপনি যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না তখন বলবেন এটা কনফিডেন্সিয়াল, বাকিটা আমি দেখে নিব। রাম ফুলের তোড়া দিয়ে নীরাকে বলে, ম্যাম আমি এজেন্ট রবিন হুড, ইন্ডিয়ার নাম্বার 1 সিকিউরিটি কোম্পানিতে আপনাকে স্বাগতম। ফ্লাইট কেমন ছিল? নীরা বলে, একটুও ভালো না। আপনি কি ঠিক করতে পারবেন? নীরা চলে গেলে রাম জনকে বলে, মেয়েরা একটু বেশি ভাব নিচ্ছে, যত কথা কম বলবে ততই ভালো। মাত্র 6 জনকে দেখে জ্যোতি বলে, আরে জেড প্লাস সিকিউরিটিতে মাত্র 6 জন গার্ড কেন? জন বলে, কারণ এটা কনফিডেন্সিয়াল। রাম বলে, ওই যে দেখছেন রানওয়েতে সিগন্যাল দিচ্ছে, ওটা আমাদেরই লোক। আর ওই যে ব্যাগে প্লেনে উঠছে, ওরাও আমাদের লোক। আপনার চারপাশে আমাদের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা না বললে কেউ বুঝতেই পারবে না। এদিকে এয়ারপোর্টের বাইরে কিছু লোক নীরার উপর নজর রাখছে। গাড়ি বের হতেই তাড়া করলেও লোকগুলো নীরাকে ধরতে পারে না। যাওয়ার পথে জন নীরার সাথে কথা বলতে গেলে রাম তাকে আটকে বলে, আরে কথা কম বলতে বলেছিলাম। তবুও জন ভাব নিয়ে বলে, হায়দ্রাবাদে আপনার যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। নীরা বলে, আচ্ছা রাস্তার পাশে যে সাদা লাইনগুলো আছে না, ওগুলো মোট কতগুলো আছে? বেচারা জন মুখ ভেজকে একটা হাসি দিয়ে বলে, বিষয়টা কনফিডেন্সিয়াল। হোটেলের সামনে এসে রাম বলে, ম্যাম আজ আপনি হোটেলে থাকবেন, কাল সকালে আমরা রুদ্রকুণ্ড গ্রামে রওনা দিব। নীরা বলে, কাল সকালের প্ল্যান ঠিক আছে, কিন্তু আমি এখন ঘুরতে যাব। জন নাকি হায়দ্রাবাদের সব জায়গা চেনে, তাহলে বিকালে এখানকার বেস্ট প্লেসে আমাকে নিয়ে যাবে। অপরদিকে হোম মিনিস্টার ইন্সপেক্টর ভিক্টরকে ডেকে বলে, আজ থেকে তুমি সিএম এর হোম সিকিউরিটি হিসেবে দায়িত্বে থাকবে। আজ থেকে রবিন হুডের কেস অন্য কেউ দেখবে। ভিক্টর তার হাতে গুলি করে বলে, বন্দুক পরিষ্কার করতে গিয়ে আমার হাতে গুলি লেগেছে, তাই আমি ছুরিতে যাচ্ছি। হাত ঠিক হলে আবারও রবিন হুডের কেসের দায়িত্ব নিব। রাতে জন নীরাকে একটা জায়গায় নিয়ে আসলে নীরা জিজ্ঞেস করে, এখানে কারা এনেছেন? জন বলে, আপনি তো বলেছিলেন এখানকার বেস্ট প্লেসে নিয়ে আসতে, ওই যে দেখেন বেস্ট প্লেস সুপার মার্কেট। নীরা জ্যোতিকে বলে, দয়া করে সামনের বার নোবেল পুরস্কার এই লোকের নামেই পাঠিয়ে দিও। সুপার মার্কেটের ভেতরে বেশ কিছু লোক নীরার উপর নজর রাখছে। একজন মাদার তাই স্টুডেন্টদের জন্য বাজার করতে আসলে যথেষ্ট টাকা না থাকার কারণে বিল দিতে পারছিল না, তাই সে কিছু বাজার কমাতে বলে। কিন্তু রাম ক্যাশিয়ারকে ইশারা করতে গেলে তার আগেই নীরা ইশারায় ক্যাশিয়ারকে বলে, বিলটা আমি দিয়ে দিব। নীরার এমন আচরণে রাম বুঝতে পারে নীরার ভাব বেশি হলেও মন অনেক নরম, বাংলা ছবিতে যেমনটা হয় আর কি। তখনই সব লাইট বন্ধ হয়ে কিছুক্ষণ পর অন হলে দেখা যায় কিছু গুন্ডারা নীরাকে ঘিরে রেখেছে। আশেপাশে সিকিউরিটির নাম গন্ধও নেই। এই হচ্ছে ভারতের নাম্বার 1 সিকিউরিটি এজেন্সির অবস্থা। রাম একটা ব্যাট হাতে নিতে গেলেই তখনই হিরো স্টাইলে এন্ট্রি নেয় এজেন্ট জন। জনকে দেখেই তো গুন্ডারা অবাক হয়ে বলে, এজেন্ট জন স্নো। ভয়ে তারা চাকু ফেলেই যে যেদিকে পারে যান হাতে নিয়ে পালায়। বাইরে এসে রাম জনকে বলে, কি চমক দেখালেন, নিজের চোখকেই তো বিশ্বাস হচ্ছে না। জন বলে, নিজের ইমপ্রেশন বাড়াতে ওই 6 জনকে আমি ভাড়া করেছিলাম, আর ওরা আমাদের 1.5 কোটি টাকা দিবে। একটু স্যাটিসফ্যাকশন তো কাস্টমার পেতেই পারে। হোটেলে ফিরে নিয়ে জনকে বলে, শুধু মুভিতেই সুপার হিরো দেখেছি, আজ তো বাস্তবে দেখলাম। রাতে বেশ কিছু লোক সিকিউরিটি গার্ডকে টাকা দিয়ে হোটেলে ডাকে। হোটেল বয়ের মতো ড্রেস পরে নীরার রুমে ঢুকতে গেলেই সেখানে রাম চলে আসে। রাম এর মধ্যেই বাকি সবগুলোকে মেরে তক্তা বানিয়ে এসেছে। রাম লোকটাকে জিজ্ঞেস করে, তোরা আসলে কে, সত্যটা বল, নইলে তোর অবস্থাও বাকিদের মতোই হবে। লোকটা বলে, অস্ট্রেলিয়া থেকে যে মেয়েটা এসেছে আমরা তার সাথে দেখা করতে এসেছি। আমাদের ব্যাপারে জানতে হলে আমাদের গ্রামের ব্যাপারে আগে জানতে হবে। আমরা নাগোপাল্লির ফরেস্ট এরিয়ার রুদ্রকুণ্ড গ্রাম থেকে এসেছি। গ্রামের মানুষের উপার্জনের একমাত্র মাধ্যম হলো জঙ্গলের কাঠ। গাছ কেটে আমরা যখন বন উজাড় করছিলাম তখন এই গ্রামে একজন মহান মানুষ আসে। ধীরে ধীরে সে এই গ্রামের মানুষের বাঁচার রাস্তা দেখায়। আমরা ক্ষেত খামার শুরু করি। তার নাম ছিল বিশ্বনাথ। সে সব সময় আমাদেরকে সাহায্য করত। কিন্তু কয়েক বছর পর আমাদের গ্রামের উপরে রাবণের নজর পড়ে। সেই রাবণ এসেই বলে, আজ থেকে এই গ্রাম আমার। গ্রামের মাটি উর্বর হওয়ার কারণে স্বামী সেখানে মাদক চাষ করতে চায়। গ্রামের এক লোক বলে, আমি জমি দিতে রাজি হলেও গ্রামের বাকিরা জমি দিবে না। তারা সবাই বিশ্বনাথের কথা মতোই চলে। স্বামী লোকটাকে গাড়িতে ঝুলিয়ে বলে, গ্রামে গিয়ে সবাইকে রাজি করার দায়িত্ব তোর। কিন্তু লোকটা গ্রামে গিয়ে দেখে স্বামীর লোকজন এর মধ্যেই গ্রামের সবকিছু নিজেদের দখলে নিয়ে নিয়েছে। যারাই বিশ্বনাথ বাবুকে সাপোর্ট করত তাদের সবাইকে স্বামী মেরে ফেলে। আমরা জানি না স্বামী এখন কেন বিশ্বনাথের নাতনিকে চায়, তাই আমরা এখানে এসেছি যেন মেয়েটা ওই গ্রামে না যায়। তখনই দেখা যায় গ্রামের লোকজন এসে নীরাকে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু বাইরে চিৎকার চেঁচামেচি শুনে নীরা বাইরে এসে বলে, এখানে এত চিৎকার কেন, নিজেদের রুমে গিয়ে ঘুমাও। রাম বুঝতে পারে স্বামীর লোকজন ভুল করে নীরা ভেবে অন্য মেয়েকে নিয়ে গেছে। রাতে সবাই ঘুমালেও জন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, দরকার হলে শাহবাগে গিয়ে ট্রাফিকের কাজ করব, তবু ওই গ্রামে যাব না। রাম বলে, স্যার আপনি বিষয়টা বুঝতে পারছেন না। আপনি 6টা লোককে ভাড়া করেছিলেন ইমপ্রেস করার জন্য, তাই আমি 10 জন লোক ভাড়া করেছিলাম। জন বলে, কি ভেবেছিলে আমি ভয় পেয়ে গেছি? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে গ্রামে রওনা দিব। পরের দিন সকালে সবাই রুদ্রকুণ্ড গ্রামের পথে রওনা দেয়। গ্রামটা মূলত একটা দ্বীপের মতো, নদী পার হয়ে সেই দ্বীপে যেতে হয়। গ্রামের প্রতিটা মাইলস্টোনের জায়গায়
জায়গায় একটা করে গ্রামবাসীকে মেরে টানিয়ে রাখা হয়েছে। যারা হোটেলে নীরাকে সাবধান করতে গিয়েছিল তারা সবাই পোলের সাথে ঝুলছে। নীরাকে দেখেই গ্রামের এক লোক দৌড়ে তার কাছে এসে বলে, আপনি এখানে কেন এসেছেন? তাড়াতাড়ি চলে যান। বারদা সেই লোকটাকে মেরে বলে, যে ওই মেয়েকে সাবধান করতে যাবি তাদের সবাইকে মেরে ঝুলিয়ে রাখবো। বারদা নীরাকে বলে, তোমার খালা আর তার পরিবারের গলায় চাকু ধরে আমরাই তোমাকে এখানে এনেছি। ভালো হয়েছে তুমি সময় মতো চলে এসেছো, না হলে বাকি গ্রামবাসীকে মেরে ঝুলিয়ে রাখতাম। জন মনে মনে বলে, তার মানে এই লোকগুলো আসল গুন্ডা। এটা ভাবতেই জনের হাত কাঁপতে শুরু করে। জ্যোতিটা দেখেই দৌড়ে সে জনের হাত ধরে বলে, স্যার নিজের রাগকে কন্ট্রোল করেন। যখন আপনাদের মতো মেজররা যুদ্ধ করে তখন আমাদের মতো সাধারণ সৈনিকরা মারা যায়, মাথা ঠান্ডা করেন। বেচারা জানেও না জন তো আসলে ভয়ে কাঁপছে। নীরা জিজ্ঞেস করে, আপনারা আসলে কে? বারদা বলে, আমাদের বস অন্য এক গ্রামে ডিল করতে গেছে, সে ফিরে আসলেই সব জানতে পারবে। ততক্ষণ তুমি, গ্রামবাসী আর নানা এখানেই থাকবে, আর তোমার নানা এখানেই থাকবে। আর যতক্ষণ তোমরা এখানে থাকবে ততক্ষণ আমাদের লোকেরা তোদের সিকিউরিটি দিবে। সবাইকে বিশ্বনাথের বাংলোতে আনলে বিশ্বনাথ নীরাকে বলে, তোমাকে ওদের দরকার নেই, ওদের দরকার তোমার বাবার ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের লাইসেন্স। ওই লাইসেন্স পেলে ওরা অবাধে ড্রাগসের ব্যবসা করতে পারবে। ওদের প্ল্যান হচ্ছে মেডিসিনের আড়ালে ড্রাগস গুলো দেশের বাইরে পাচার করা। আর তোমার বাবাকে রাজি করাতে ওরা তোমাকে ধরে এনেছে। তুমি এখান থেকে পালিয়ে যাও, না হলে তোমার সাথে সাথে এই গ্রামকেও ওরা ধ্বংস করে দেবে। ওরা অনেক শক্তিশালী, পুলিশ ওদের কিছুই করতে পারবে না। স্বামী ফিরে আসার আগেই তুমি পালিয়ে যাও। কিন্তু এত বছর পর নানাকে পেয়ে নীরা তাকে এভাবে রেখে যেতে রাজি হয় না। বিশ্বনাথ বলে, আমি তোমার মাকে বিদেশে পাঠিয়েছিলাম যেন তাকে এই নরক দেখতে না হয়, আর আজ তোমাকে সেই একই কারণে যেতে বলছি। বিশ্বনাথ রামকে বলে, যেভাবেই হোক আমার নাতনিকে এখান থেকে নিয়ে যাও। রাম নীরাকে নিয়ে পালাতে গেলেই স্বামীর লোকজন তাকে তাড়া শুরু করে। স্বামীর লোকজন তাড়া করলেও রাম তাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে যায়। কিছু তো যাওয়ার পরে যদি মনে করে তারা গ্রামের বাইরে চলে এসেছে, কিন্তু সামনে তাকাতেই দেখে রাম গাড়ি নিয়ে বারদার বাসায় এসেছে। জ্যোতি জনের হাত থেকে ওয়াকিটকি নিয়ে রামকে বলে, তাড়াতাড়ি গাড়ি ঘোরাও। কিন্তু ওয়াকিটকি কাজ না করলে একটা বাড়ি দিতেই সেটা ভেঙে যায়। জন তার লোককে বলে, এরা আমাদেরকে 1.5 কোটি টাকা দিয়েছে, অন্তত ওয়াকিটকি গুলো তো আসল কিনতে পারতে। রাম নীরাকে বলে, তোমার আত্মীয়দের গলায় চাকু ধরে ওরা তোমাকে নিয়ে এখানে এসেছে। যদি তুমি এভাবে চলে যাও তাহলে আপন বলে এই গ্রামে তোমার আর কেউ থাকবে না। নীরা বলে, আমি ওদেরকে ছেড়ে দিতে চাই না, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না। রাম বলে, 1.5 কোটি টাকা দিয়েছেন, আপনার কিছুই করতে হবে না, যা করার আমি করছি। রাম গাড়ি থেকে নেমে স্বামীর লোকদেরকে একেবারে সাউথের হিরোদের মতো ধুলাই করতে শুরু করে। সবাইকে মারা শেষে রাম নীরাকে গাড়ি থেকে নামিয়ে বাইরে এনে দাঁড় করায়। তারপর বারদার গলায় চাকু ধরে আড়ালে নিয়ে যায়। কিছুক্ষণ পর বের হয়ে এসে বলে, সৈন্য ছাড়া রাজার কোনো শক্তি নেই। আমাদের সিকিউরিটি আমাদের সৈন্য, আর আমি ওদের শক্তি। এখন বলেন, আমাদের ভয় পাবো নাকি গ্রামবাসীদেরকে বাঁচাতে লড়াই করব? ম্যাডাম, আপনি যা বলবেন এবার তাই হবে। জন রামকে বলে, তোমার মতো একজন পাশে থাকলে আর কাউকে ভয় করার প্রয়োজন নেই। 1.5 কোটি টাকা চাইতে বেশি থ্রিল তো তোমার অ্যাকশনে পেয়েছি। রাম বলে, 1.5 কোটি না, 6.5 কোটি। 6.5 কোটির কথা শুনে আপনার আমার মতো জনের মাথায়ও আকাশ ভেঙে পড়ে। ভিক্টর প্রচুর রেগে বলে, রবিনহুড দুনিয়ার যে কোনো প্রান্তে লুকিয়ে থাকুক না কেন, তাকে আমি খুঁজে আনবই। এই রবিনহুডের নির্দিষ্ট কোনো নিয়ম বা মিশন নেই। তার জীবনের কেবল একটাই উদ্দেশ্য, আর তা হলো টাকা কামানো। আর সেই টাকার জন্য সে সব করতে পারে। আসলে সেদিন রাম বারদার গলায় কাঁচতে ধরে বলে, আমার মার খেয়ে নিশ্চয়ই বুঝে গেছিস যে আমি এখনই তোদের সবকটাকে মেরে ম্যাডামকে নিয়ে যেতে পারি, তাই নিজেদের যান বাঁচাতে কত দিবি সেটা আগে বল। বারদা ভয়ে ভয়ে বলে, 1 কোটি। রাম রেগে গলায় চাপ দিলে ভয়ে বলে, 5 কোটি। মানে এভাবেই রাম চোখের পলকে 6 কোটি কামানোর ব্যবস্থা করে ফেলেছে। এদিকে বিক্রেতা টিমকে বলে, কোন অনাথ আশ্রমে অজ্ঞাত সোর্স থেকে বিরাট অঙ্কের ডোনেশন আসলে তৎক্ষণাৎ সেই সোর্স খুঁজবে। যদি নীরাকে বলে, চলেন আমি আগে আপনাকে অস্ট্রেলিয়ায় নামিয়ে দিয়ে আসি, তারপর আমি নিজে এসে ফাইট করব। কিন্তু নীরা কি আর এত সহজে রাজি হয়? সে এক কথা জানিয়ে দেয়, এই লড়াই সে নিজেই লড়বে। ব্যাস হলো তো। আর এই সুযোগে রাম মানে রবিনহুডও টাকা কামানোর সুযোগ পেয়ে যায়। পন্ডিচেরি সমুদ্র সীমার পরিত্যক্ত এক জাহাজে ইন্টারন্যাশনাল ড্রাগ মাফিয়ার মিটিং হচ্ছে। সেখানে রুদ্রকুণ্ড গ্রামের ড্রাগ মাফিয়া স্বামীকে অপর এক দলের একজন অনেক মারছে, কারণ স্বামী তাদের মার্কেট নষ্ট করে নতুন জাতের উইড নিয়ে বাজারে ঢোকার চেষ্টা করছে। এত মার খেয়েও স্বামীর যেন কিছুই হচ্ছে না। তার নজর পড়ে আছে চেয়ারে বসা অ্যালেক্সের দিকে, কারণ এখানে আসার আগে দিনা স্বামীকে বলেছিল, তোমার এই উইড সোনার থেকেও মূল্যবান, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে হলে এই ড্রাগ আগে অ্যালেক্সকে দিয়ে টেস্ট করাতে হবে। একবার সে তোমার জিনিস পছন্দ করলে
ডেভিড ভাই তোমার সাথে 1 বছরে কন্ট্যাক্ট করবে। তাই এই মিটিং এ ভারতের বড় বড় ড্রাগ ডিলাররাও আসবে। তবে তাদের মধ্যে শুক্লা নামের একজন আছে যে নতুন কেউ মার্কেটে ঢোকার চেষ্টা করলে তাকে ইচ্ছা মতো মারে। মানে স্বামীকে এখন শুক্লার লোকই মারছে। আর স্বামী অপেক্ষায় আছে যে কখন অ্যালেক্স তার উইড টেস্ট করবে। অ্যালেক্স উইড টেস্ট করার সাথে সাথে একদম পাগলের মতো চিৎকার করে জিজ্ঞেস করে এই জিনিস কার। স্বামী সেই লোককে হাত দিয়ে থামিয়ে এগিয়ে আসতেই অ্যালেক্স ডেভিডকে ভিডিও কল দিয়ে বলে এই জিনিসটা অস্থির। ডেভিড স্বামীকে জিজ্ঞেস করে কত লাগবে তোমার। স্বামী বলে টাকা গুরুত্বপূর্ণ না, ইন্টারন্যাশনাল মার্কেটে ঢোকাটাই গুরুত্বপূর্ণ। ডেভিড জিজ্ঞেস করে তুমি কোনো ঝামেলা ছাড়াই এই জিনিস বর্ডার ক্রস করাতে পারবে। স্বামী শয়তানি এক হাসি দিয়ে বলে আমার জিনিস জানলে পুলিশ নিজে কার্ড দিয়ে সেই জিনিস পৌঁছে দিবে। সাথে সাথে ডেভিডের লোক স্বামীকে অ্যাডভান্স দিয়ে দেয়। স্বামী গর্বে বুক ফুলিয়ে বের হতে গেলে যেই লোক তাকে মেরেছিল তাকে ডেকে বলে আমরা তো এখন একসাথেই কাজ করব, আসেন কোলাকুলি করি। লোকটা কোলাকুলি করতে আসতেই স্বামী তাকে এত জোরে চেপে ধরে যে বেচারা দম বন্ধ হয়ে মারাই যায়। সাথে সাথেই স্বামীর বাকি লোকেরা শুক্লার টিমের সবার গলায় চাকু ধরে তাদেরকে একদম শেষ করে দেয়। অতি বুদ্ধিমতী নারী নীরা খুব ভাব নিয়ে নদীর পাড়ে বসে ডেভিলের সাথে কিভাবে ডিল করা যায় সেই বই পড়ায় ব্যস্ত। যদি বলে আমাদের ফিরে যাওয়া উচিত ম্যাডাম, এদের আশায় বসে থাকলে এই জীবন আর অস্ট্রেলিয়া যাওয়া হবে না। নীরা গম্ভীর গলায় বলে আমরা যাব, তবে এই গ্রামকে তার ন্যায্য স্বাধীনতা দিয়ে তারপর ব্যাস হলো তো। এই পাগলের পাগলামি বাড়ানোর জন্য রাম তো আছেই। রাম বলে আপনি যা বলবেন ম্যাডাম তাই হবে, এখন বলুন আমাদের প্ল্যান কি। নীরা বলে সবার আগে আমাদেরকে জানতে হবে আমাদের শত্রুর শক্তি কোথায় লুকানো আর সে কিসে ভয় পায়। তবে আমি নানার কাছে থাকবো না, সে খামোখা চিন্তা করবে, তাই আশেপাশে থাকার জায়গার ব্যবস্থা করো। বলেই এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কাজে লেগে পড়ে। জন এদিকে ভেবে কুল পাচ্ছে না যে এই রাম আসলে চাচ্ছেটা কি। তাই ভয়ে ভয়ে রামকে জিজ্ঞেস করে, প্রথমে বললে 1 কোটি পাবো, পরে বললে 6 কোটি, এরপর বললে এই গ্রামকে স্বাধীন করবে। আসলে তোমার প্ল্যানটা কি। রাম খুব স্বাভাবিকভাবেই বলে কেন 6000 কোটি, ওই যে সুন্দর জুতায় মোলায়েম পা রেখে যে ঘুরে বেড়াচ্ছে, মানে ওই কোটিপতির মেয়ে। এই কথা শুনে বেচারা জন এংজাইটি স্প্রে নেওয়া শুরু করে। নিজেকে কোনো রকমের সামলে বলে কোনো মেয়েকে টাকার জন্য কিডন্যাপ করা তো পাপ, তাই না। রাম বলে আরে কিডন্যাপ কেন করব, যে মেয়েকে আমি পছন্দ করি সে যদি কোটিপতির মেয়ে হয় তাতে আমার কি দোষ। রাম বলে নীরাকে তো আমি তোমার জন্য পটাচ্ছি, কারণ একবার আমার বিয়ে হয়ে গেলে তার কোম্পানির সিকিউরিটির দায়িত্ব তো তুমিই পাবে, আর তারপর তোমার এজেন্সি ভারতের 1 নম্বর এজেন্সি থেকে দুনিয়ার 1 নম্বর সিকিউরিটি এজেন্সি হয়ে যাবে। জন জিজ্ঞেস করে কি গ্যারান্টি আছে যে ওই মেয়েও তোমাকে পছন্দ করবে। তখনই নীরা চিৎকার করে বলে এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার তো মন চাচ্ছে তোমাকে আজীবন আমার সিকিউরিটিতে রেখে দেই। দেখেছেন রাম নীরার মনে জায়গা করে নিয়ে তার আসল চালটা কিভাবে চেলে দিল। বারদার সকালে উঠেই রামের একের পর এক মেসেজে বিরক্ত হয়ে আরতি সবার সামনে ধরে বলে স্বামী যদি জানতে পারে যে ওই ভণ্ড আমাদেরকে মেরেছে তাহলে স্বামী আর একটাকেও আস্ত রাখবে না। তাই সবাই বলবো যে বিদেশ থেকে মেয়েটা আসার পর আমরা তাকে হুমকি দিয়ে পাহাড়ের উপরে কটেজে থাকতে দিয়েছি। সবাই স্বামীর ভয়ে যার যার কাটা দাগ ঢেকে নেয়। তখনই একজন জানায় স্বামী এসে গেছে। স্বামী বাসার ভিতরে আসতেই বারদা বলে বিদেশ থেকে মেয়েটা আসতেই তাকে হুমকি দিয়ে পাহাড়ে পাঠিয়ে দিয়েছে। এরপর প্রেমজি জানাবে যে আমাদের কি করতে হবে। তখনই হঠাৎ সামনে তাকিয়ে দেখে প্রেমজির ছবিতে মালা ঝুলছে। আসলে সেদিন ড্রাগের টেস্ট করিয়ে ফেরার সময় প্রেমজির মলিন মুখ দেখে স্বামী জিজ্ঞেস করে এত বড় খুশির দিনে আপনি মনমরা হয়ে আছেন কেন। প্রেমজি বলে আমরা যে রাবণের পূজা করি তার কুণ্ডলী আর তোমার কুণ্ডলিতে অনেক মিল আছে। রাবণের মতো জ্ঞানী আর শক্তিশালী মানুষের মৃত্যুর কারণ ছিল সে সীতাকে অপহরণ করেছিল, তাই তুমি কখনো কোনো মহিলার চক্করে পড়নি আর পড়বেও না। তবে এই উইডের ডিলটা তোমার জন্য একদম ঠিক না, এই মেয়েটাকে পাঠিয়ে দাও নয়তো তোমার ধ্বংস। কথাটা শেষ করার আগেই স্বামী প্রেমজির গলায় 2 আঙ্গুল ঢুকিয়ে মোচড় দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে বলে তোমার মুখে অশুভ এই কথা আসার আগেই আমি বন্ধ করে দিয়েছি, আর এই উইড আমি সারা দুনিয়ায় ছড়িয়ে দিব। তার জন্য দরকার হলে যুদ্ধ করতে প্রস্তুত। সেখানে তোমার ভবিষ্যৎবাণী কি এমন জিনিস। বলেই এক লাথি দিয়ে তাকে পানিতে ফেলে দেয়। স্বামীর ভয়ানক এই রূপের কথা শুনতেই ভারদার তো ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। নিজেকে অতি জ্ঞানী ভাবা নীরা তখন ডেভিলের সাথে কিভাবে ডিল করবে সেই বই দেখে দেখে বোর্ডে নোট করছে। হঠাৎ কি মনে করে রবিনকে ডাকতেই রবিন স্যান্ডউইচ হাতে নিয়ে এক দৌড়ে এসে এমন ভাব করে যেন সে খাওয়া বাদ দিয়েই চলে এসেছে। যদি অবাক হয়ে বলে তুমি না একটু আগে 1 গামলা স্যান্ডউইচ শেষ করলে, তাহলে নাটক করছো কেন। তুমি আসলে ওই উইড মাফিয়া থেকেও বড় লেভেলের শয়তান। এই খুঙ্খার রবিন নীরার সামনে এমন ভাব নিয়ে আসে যেন সে ভাজা মাছটাও উল্টাতে জানে না। নীরা বলে আজ আর ইউনিফর্ম পরার দরকার নেই, সোজা আমার সাথে চলো। বলেই হ্যাভি ভাব নিয়ে সানগ্লাস পরে দুজন সোজা চলে আসে রুরাল ডেভেলপমেন্ট অফিসে। রবিন জিজ্ঞেস করে এখানে কেন এসেছি। নীরা হ্যাভি
ভাব নিয়ে বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তোমার তো উচিত আমার মুখ দেখে বলে দেওয়া যে আমি কি ভাবছি। রবিন বলে, ও এখন বুঝেছি, আপনি এখানে আসার আগে বোর্ডে যে 3টা পয়েন্ট লিখেছিলেন তার প্রথম পয়েন্ট ছিল শত্রুর বিষয়ে সব জানতে হবে। নীরা খুশি হয়ে বলে, বাহ, তুমি দেখি আমি ভাবার আগেই সব বলে দিলে, তাহলে চলো। কালেক্টর তখন গ্রামের সবাইকে সামনে বসিয়ে একা একাই ফর্ম পূরণ করছে যে এই গ্রামের মানুষ সময় মতো রেশন পাচ্ছে, সব ঠিক মতো চলছে। হঠাৎ নিজেই বলে, কেউ তোমাদের কোনো সমস্যা করলে আমাকে বলবে। গ্রামের সবাই সামির ভয়ে চুপ করে মুখ বুজে আছে। তখনই নীরা এসে বলে, সমস্যা তো আছে, আর একজনই এই গ্রামের সবার সমস্যার কারণ। সবার সাথে সাথেই নীরাকে থামিয়ে বলে, আপনি দয়া করে এসব ঝামেলা জড়াবেন না, আপনার জন্য আপনার নানা বিশ্বনাথ অনেক ভয়ে আছে। সবাই এখান থেকে চলে যাওয়ার জন্য অনেক অনুরোধ করতে থাকে। এত হইচই দেখে কালেক্টর তার ভিজিটিং কার্ড রবিনকে দিয়ে বলে, এখানে আমার নম্বর আছে, কিছু বলার থাকলে কল দিবেন। বলেই তার গাড়িতে উঠতে যায়। তখনই তার গুগল পেতে কে যেন 1 রুপি পাঠায়। বিষয়টা খটকা লাগলেও পাত্তা না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে উইট ক্ষেতের মাঝে বসে হোম মিনিস্টার সামিকে বলে, তুমি এমন ভাবে মানুষ মারা শুরু করেছো যেন কেউ তোমাকে এর জন্য গোল্ড মেডেল দিবে। গোয়ার ওই ডিলারকে মারার কি দরকার ছিল? এখন আমরা জানিও না যে কারা ওদের সাহায্য করছে আর তাদের পরবর্তী প্ল্যানই বাকি। আমি যখন জানতে পারলাম এবি ফার্মা ক্যান্সারের জন্য উইট থেকে নতুন এক ওষুধ বানাচ্ছে, সেই কোম্পানি আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করে তাদের ফাইল সরকারের কন্ট্যাক্ট ফাইলে ঢুকিয়ে দিয়েছি। যখন জানতে পারলাম অভিনব টাকার কাছে কখনোই মাথা নত করবে না, তখন আমি তোমাকে তার পরিবারের ডিটেইলস পাঠালাম যেন তুমি তাদেরকে জিম্মি করে অভিনবের মেয়েকে এখানে আসতে বাধ্য করো। এমনকি দিনার মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেটে ঢোকার সুযোগ করে দিলাম। আমাদের প্ল্যান মতো ডেভিডের কন্ট্রাক্টও পেয়ে গেছি। তোমার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে ঢোকা যতটা গুরুত্বপূর্ণ, আমার জন্য পরের বার ভোটে জেতাটা ততটাই গুরুত্বপূর্ণ। যতদিন না আমি ভোটে জিতছি ততদিন তুমি হুইট চাষ আর লাইসেন্সের ব্যবস্থা কিভাবে করবে তা নিয়ে ভাবো। ওই মেয়ের সাথে কি তোমার কথা হয়েছে? সামি বলে, ওই মেয়ে, সে তো এসেই গেছে। তখনই কালেক্টর তার গাড়ি থেকে নেমে আসে। গাড়ি থেকে দেখার পরে সামি বলে, এতদূর এসেও গাড়ির ডিগিতে থাকার কি দরকার, বের হয়ে আসো। নীরা আর রবিন ব্যাগডেলা খুলে হেভি ভাব নিয়ে নেমে আসে। আসলে কালেক্টর যখন গুগল পেতে 1 রুপি দেখা নিয়ে ব্যস্ত, তখন রবিন বলে, তাড়াতাড়ি চলেন, বোর্ডে লেখা আপনার দ্বিতীয় পয়েন্ট পালন করতে হবে, মানে শত্রুর সাথে দেখা। বোকা নীরা বলে, বাহ, তুমি আমার আসল পিয়ে। বলে দুজন চুপি চুপি ব্যাগডেলা খুলে চুপ করে বসে থাকে। গাড়ি থেকে নেমেই নীরা দুর্নীতিবাজ কালেক্টরকে বলে, দেখেন এখানে কত বড়ভাবে উইট চাষ হচ্ছে, এবার অ্যাকশন নিবেন তো? তখন তো খুব লাফাচ্ছিলেন। ভয়ে কালেক্টর আর কিছুই বলতে পারে না। রবিন একটা চেক দিয়ে বলে, ম্যাডাম এবার আপনার 3 নাম্বার পয়েন্টের পালা, মানে শত্রুর সাথে ডিল করতে হবে। নীরা যদিও ভুলে গিয়েছিল, কিন্তু রবিনের সামনে ভাব নিয়ে লেডি গ্যাংস্টার স্টাইলে সামির সামনে সেই ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলে, যত কোটি দরকার এই চেকে লিখে নাও, পারলে এই দেশ ছেড়ে চলে যাও। জবাবে সামি এক কুড়াল দিয়ে টেবিলে চেকের ঠিক মাঝ বরাবর জোরে এক কোপ দেয়। সবাই ভয়ে একদম কেঁপে ওঠে। আর লেডিডন নীরা, তার তো চোখ মুখ ভয়ে চুপসে গেছে, মানে সব ডনগিরি একদম শেষ। সামি বলে, প্রেমজি কোনো মেয়েকে মারতে মানা করেছিল, তাই আজ কুড়ালটা তোমার গায়ে লাগেনি। ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কনফার্মেশন আসার পরেই এই মাঠ থেকে ফসল উঠাবো, তাই তার আগে যেভাবেই হোক লাইসেন্স আমার লাগবে, আর সেই লাইসেন্সের ব্যবস্থা করবে তুমি। সবাই জানবে এই উইট তোমার বাবার ওষুধের কোম্পানি ক্যান্সারের ওষুধ বানানোর জন্য নিচ্ছে। নীরার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। রবিন তাকে তুলে গাড়িতে বসিয়ে বলে, চিন্তা করবেন না ম্যাডাম, আপনার হয়ে বাকি কথা আমি বলে আসছি। নীরা বেচারি তখনও শকড হয়ে বসে আছে। রবিন হেভি ভাব নিয়ে এসে কুড়াল উঠিয়ে চেক নিলে সামির সামনে ভাব দেখানোর জন্য ভারদা এগিয়ে আসলে সামি তাকে ইশারায় থামতে বলে। রবিন বলে, অত চিন্তার দরকার নেই, ভারদা আপনার সামনে ভাব দেখাচ্ছে। আপনি হাত দেখানোর আগেই সে থেমে গিয়েছিল। বেচারা ভারদার তো ভয় পি করে দেওয়ার মতো অবস্থা হয়। রবিন বলে, এই প্রথম কাউকে দেখলাম যার টাকার প্রতি কোনো আগ্রহ নেই, কিন্তু আমার জন্য তো টাকাই সব। আপনার ওই ভারদা 5 কোটি দেওয়ার ওয়াদা করেছিল, আর এখন আমার কল মেসেজ ইগনোর করছে, এমনকি আজ সকালেই নম্বর ব্লক করে দিয়েছে। সেদিনের মারটা মনে হয় ভুলে গেছে, তাই না ভারদা? ভারদার সত্য জানলে স্বামী তো তাকে আস্ত রাখবে না, তাই ভারদা উল্টা গলাবাজি করে বলে, স্বামীর লোকের গায়ে হাত দেওয়ার সাহস আছে নাকি কারোর? রবিন বলে, আরে বলদ, তুই মনে হয় জানিস না যে তোকে যে সেদিন ডিটারজেন্ট দিয়ে ধুয়েছি সেটা স্বামী অনেক আগেই 70 mm এর স্ক্রিনে দেখে ফেলেছে। তুই ভেবে দেখ, কালেক্টর নিজে জানে না যে আমরা তার গাড়িতে আছি, তাহলে স্বামী কিভাবে জানলো? এইসব আসলে কোনো ম্যাজিক না। এই লোক গ্রামে কয়টা ক্যামেরা লাগিয়েছে, যার ফুটেজ তার মোবাইলে বসে দেখে। এই মাঠেই তো 8টা ক্যামেরা লাগানো, ওই যে কাকতারুয়ায় পেছনের ওই গাছে, এমনকি হোম মিনিস্টারের চেয়ারেও ক্যামেরা। স্বামীর এই ক্যামেরার সত্য জেনে সবাই তো আকাশ থেকে পড়ে। রবিন বলে, স্বামী এই পুরো গ্রামকে তার বিগ বসের সেটআপ বানিয়ে দূর থেকে মজা নিচ্ছিল। কি বুঝলেন জনাব স্বামী? আমার সাথে চালাকি করা এত সহজ না। করোনা
ভাইরাস 14 দিন ঘরে আটকে রাখলেও রবিনহুড ভাইরাস আজীবন আপনাকে আটকে রাখবে। তাই দয়া করে আমাকে এই গ্রামে বেশি দিন রাখবেন না। সামি বলে, এতদিন আমার সাথে থেকেও কেউ যে সত্য জানতে পারেনি তা তুমি জেনে গেছো। তোমাকে প্রশংসা না করে পারছি না, আসো কোলাকুলি করি। রবিন 2 পা এগিয়ে গিয়েও থেমে বলে, আমি ফ্রিতে কাউকে হাক করি না, আগে টাকা দেন তারপর হাক করব, বলেই দেয় হাঁটা। সামি রেগে তেয়ে যেতে গেলেই হোমেশা তাকে আটকে বলে, একে এখন খুন করলে অস্ট্রেলিয়ার খবর চলে যাবে, তাই এই ডিল না হওয়া পর্যন্ত একদম শান্ত থাকো। তখনই সামির ফোনে ইন্টারন্যাশনাল ড্রাগ মার্কেটের পার্টনারশিপ কনফার্মেশনের মেসেজ আসে। হোম মিনিস্টার বলে, এখন আমাদের আনন্দ করার সময়, তুমি ফসল ওঠানোর দিন ঠিক করো আর আমি পার্টির ব্যবস্থা করছি। নীরা তার নানার বাসায় ফিরে আসলে তার খালা আর মামি বলে, তুমি যদি তাড়াতাড়ি পারো এই লাইসেন্স দিয়ে দাও, তাহলে আমরা সবাই আগের মতো শান্তিতে থাকতে পারবো। যদি লক্ষ্য করে নীরা কেমন যেন আতঙ্কে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই রবিন আবি ভাব নিয়ে বলে, ওই সামিমালা বকবক করছিল, তাই ম্যাডাম কুড়াল দিয়ে টেবিলে এক বাড়ি দিতেই বেচারা ভয়ে পালায়। নীরা নিজেও বেশ অবাক, কিন্তু ফ্রিতে যদি এমন ডন সাজা যায় তাহলে আর ক্ষতি কিসের। তাই সেও খুব ভাবসাব নিয়ে সোজা তার রুমে দে দৌড়। জ্যোতি সন্দেহ চোখে তাকালে রবিন তার মন অন্যদিকে নেওয়ার জন্য বলে, তুমি কি জানো দুনিয়ার সবচেয়ে পুরনো এনিম্যাল কোনটি? জ্যোতি বলে, সবচেয়ে নতুন এনিম্যাল তো রণবীর কাপুর। তাহলে পুরনো এনিম্যাল হচ্ছে ডাইনোসর। রবিন বলে, ভুল বললে, পুরনো এনিম্যাল তো জেব্রা, কারণ জেব্রা আজীবন সাদা আর কালো। এইটা কিছু হইল? বিশ্বনাথ হঠাৎ নীরাকে ডেকে বলে, তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। তোর মা তোর বাবাকে বিয়ে করতে চাইলে আমি মানা করে দেই, তাই সে রেগে আমাদেরকে ছেড়ে চলে যায়। ভেবেছিলাম সে যেখানে আছে সুখে আছে, কিন্তু এখন জানলাম সে নাকি এই দুনিয়াতেই নেই। আমরা তোকে যেতে বলছি, কিন্তু তুই উল্টা জেদ করে থেকে গেছিস। যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমরা আমাদের নিজেকে কখনো মাফ করতে পারবো না। রবিন হঠাৎ এসে বলে, জন্ম মৃত্যু খুবই স্বাভাবিক ঘটনা। জন্মকে হাসি মুখে মেনে নিয়ে মৃত্যুকে ভয় পেলে আমরা তো আমাদের জীবন শান্তিতে কাটাতেই পারবো না। তাই আমাদের উচিত লড়াই করে যাওয়া। যেমনটা আপনি নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে না পারা সত্ত্বেও পুরো গ্রামের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন। এতদিন কোনো যোগাযোগ না থাকা সত্ত্বেও যেই মেয়েটা আপনাদের একটা কলে চলে আসলো, তাকে কি আপনারা একবারও বুকে টেনে নিয়েছেন? বিপদের সময় কাছের মানুষের একটা কথাই আমাদের জন্য পাহাড় সমান সাহসের যোগান দেয়। নানা, 2 মামা আর খালা তাদের ভুল বুঝতে পেরে নীরাকে বুকে জড়িয়ে নেয়। পরিবারের সবাই এতটা ভালোবাসা পেয়ে নীরা কান্না করে দেয়। এদিকে নতুন ডিল পাওয়ার খুশিতে স্বামী যখন পার্টিতে ব্যস্ত, তখন হোম মিনিস্টার, কালেক্টর, অফিসার সবাই কেন যেন স্বামীর কল বারবার কেটে দিচ্ছে। পরের দিন সকালেই অতি জ্ঞানী নীরা গ্রামবাসীদেরকে বলে, লড়াই না করলে আমরা কখনোই জিততে পারবো না। তাই আজ থেকে আপনারা কেউ স্বামীর খেতে কাজ করতে যাবেন না, তাহলে ওই স্বামীর চরম শিক্ষা হয়ে যাবে। এক বৃদ্ধ বলে, তুমি বিদেশ থেকে এসেছো, সেখানেই ফিরে যাও, এসব ঝামেলায় ফাঁসতে যেও না, বলেই চলে গেলে সবাই তার সাথেই চলে যায়। বেচারা নীরা বোকার মতো দাঁড়িয়ে থাকে। জ্যোতি বলে, আপনি তো খুব বড় গলা করে বলেছিলেন গ্রামবাসী নাকি আপনাকে বিশ্বাস করে, এই তার নমুনা, চলেন আমরা ফিরে যাই। রবিন কি আর এত সহজে নীরাকে যেতে দিবে? তাই দৌড়ে এসে বলে, ম্যাডাম কখনো একটা প্ল্যান বানায় না, তার নিশ্চয়ই প্ল্যান বি রেডি আছে। এভাবে কাজ হলে তো কি হয়েছে, আমরা অন্য কোন উপায় খুঁজবো। নীরা নিজেও বুঝে পায় না অন্য আর কি উপায় আছে। তখনই হঠাৎ তার নজর পড়ে মন্দিরের ঘন্টায় লাগানো ক্যামেরার দিকে। রবিনকে বলে, খবরদার আমার পিছনে তাকিও না, ওখানে ক্যামেরা আছে। রবিন বলে, বুঝে গেছি, আপনি নিশ্চয়ই ওই স্বামীর ফোনের ক্যামেরা অ্যাক্সেসের মাধ্যমে হ্যাক করতে চান। যদিও নীরার গোবর ভরা ব্রেনে এমন প্ল্যান ছিল না, তাই বেশ ভাব দেখিয়ে বলে, তুমি একদম আমার মনের কথা বলেছ, বলেই সানগ্লাস পরে দেয় হাঁটা। জন জিজ্ঞেস করে, তুমি কি পাগল হয়ে গেছো? স্বামীর ফোন কিভাবে হ্যাক করবে? রবিন সতীনে হাসি দিয়ে বলে, গতকাল স্বামীর সাথে কথা বলে ফেরার সময় একটা মেসেজ পাঠাই। স্বামী সেই মেসেজে ক্লিক করে দেখে তাকে ইন্টারন্যাশনাল ড্রাগ মার্কেট ঢোকার কনফার্মেশন মেসেজ দিয়েছে। সেই মেসেজে ক্লিক করার সাথে সাথেই স্বামীর ফোন হ্যাক হয়ে যায়। রবিন তার হ্যাকার বন্ধু জনিকে কল দিয়ে বলে, এই হ্যাকিং মেসেজ লিংক স্বামীর দলের সবাইকে পাঠিয়ে দাও। সবাই মেসেজ ওপেন করার সাথে সাথেই তাদের ফোন হ্যাক হয়ে যায়। আর এই জন্যই সবাই স্বামীর উপর রেগে আছে। আর গত রাতে সবাই তার কল কেটে দিচ্ছিল। স্বামী রেগে চিৎকার করে বলে, কার এত বড় সাহস যে আমার সাথে গেম খেলছে? এই চিন্তায় যখন স্বামীর ঘুম হারাম, তখনই হোম মিনিস্টার এসে বলে, এই হ্যাকার তোমার ফোনের সব তথ্য একটার পর একটা প্রিন্ট করে আমাদেরকে পাঠাচ্ছে। দিনা হঠাৎ বেশ ঘাবড়ে এসে বলে, ডেভিড মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছে যে আমরা এই উইট কত তারিখে পাঠাবো। স্বামী বলে, মেসেজ দিয়ে জানিয়ে দাও, আমরা 20 তারিখ পাঠিয়ে দিব। দিনা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, যদি এই মেসেজ হ্যাকার পাঠিয়ে থাকে তাহলে তাকে উত্তর দিলে আমরাই উল্টা ফেসে যাব। আর যদি এই মেসেজ সত্যি ডেভিড পাঠায় আর আমরা তাকে উত্তর না দিই, তাহলে ডেভিড আমাদের কাউকে আস্ত রাখবে না। হোম মিনিস্টার প্রচুর রেগে বলে, ওই হ্যাকার কি আমাদেরকে বলদ পেয়েছে নাকি? ইচ্ছা মতো যা খুশি তাই করছে। সামান্য এক হ্যাকারের ভয়ে দমে যাওয়ার পাত্র সামিনা। তাই সে যেন কি একটা ভেবে দিনাকে জিজ্ঞেস করে, যে আমাদের হ্যাক করেছে সে কি জানে যে আমরা জানি আমাদের ফোন হ্যাক হয়ে
হয়েছে? হোম মিনিস্টার বলে সম্ভবত সে জানে না। সামি বলে তুই এখনই হোম মিনিস্টারের অ্যাকাউন্টে পার্টির জন্য 1 কোটি ট্রান্সফার করবি। যেই কথা সেই কাজ। সাথে সাথে রবিনের বন্ধু জনি কল দিয়ে বলে সবগুলো আশ্রমে ডোনেশন পাঠিয়ে দিয়েছি। আসলে ওই হোম মিনিস্টারের অ্যাকাউন্টে পার্টি ফান্ডের জন্য 1 কোটি এসেছিল, সেটাই সবাইকে ভাগ করে দিয়েছি। রবিন খুশি হবে কি উল্টা ঘাবড়ে বলে তার মানে আমরা একটা বড় ঝামেলায় পড়বো। এদিকে সামি তার হ্যাকারকে বলে টাকা কোথায় কোথায় গেছে ট্র্যাক করো। হ্যাকার জানায় এই সব টাকা রামধা নামের কোনো অ্যাকাউন্টে গেছে। সেই অ্যাকাউন্টের ছবিটা আসার আগে সামি বলে এই অ্যাকাউন্ট নিশ্চয়ই ফেক হবে, তাই এটা খোঁজো যে দুধার অ্যাকাউন্ট থেকে টাকা কোথায় গেছে। সার্চ করতেই শহরের সব বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রমের নাম আসে। সামি রেগে দিনাকে বলে একটা জায়গাও যেন বাদ না যায়। সাথে সাথে সব অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে এই শয়তানগুলো ধ্বংসযজ্ঞ চালায়। নিজের স্যারকে সিসিটিভি ফুটেজে মার খেতে দেখে রবিনের তীব্র অপরাধবোধ হতে থাকে। সামি নিজেকেই মেসেজ দেয় যেন হ্যাকার তা শুনতে পায়। সামি বলে এই নিরীহদের যান বাঁচাতে চাইলে নিজের পরিচয় বল। রবিন আর সহ্য করতে না পেরে সাথে সাথেই জনিকে কল দিয়ে বলে এখনই আমার ছবি পাঠা, আমার জন্য আমি কাউকে কষ্ট পেতে দিব না। ইচ্ছা না থাকা সত্ত্বেও জনি রবিনের ছবি পাঠিয়ে দেয়। সামি সাথে সাথেই ভার্দাকে কল দিলে ভার্দাও তার পূর্ণ রূপে ফিরে আসে। 3 গাড়ি লোক নিয়ে চলে আসে নীরার নানার বাসার বাইরে। পোল থেকে লাইন খুলে পুরো বাসা অন্ধকার করে দেয়। খালা ল্যাম্প জ্বালিয়ে সামনে তাকাতেই জানালার অপর পাশে সামির লোক দেখে ভয়ে দৌড়ে চিৎকার করে হলে আসলে সবাই সেখানে জড়ো হয়। খালা প্রচুর ঘাবড়ে বলে স্বামীর লোকজনকে বাইরে দেখেছি। নীরা তাড়াতাড়ি দেখে যে সবাই সেখানে আছে কিনা। সবার মধ্যে নানাকে না দেখে সবাইকে বললে সবাই দ্রুত নানাকে খুঁজতে যায়, কিন্তু সারা বাড়ি খুঁজেও তাকে পাওয়া যায় না। নীরার হঠাৎ রবিনের কথা মনে পড়তেই সবাই রবিনকে খুঁজতে শুরু করে। জন বলে রবিন এ বাসায় নেই, তার মানে নানা যেখানে আছে না কেন সে নিরাপদে আছে। আসলে নানা আর রবিনকে স্বামীর লোকেরা ধরে তাদের আস্তানায় বন্দি বানিয়েছে, কিন্তু রবিনের তো নেশার ঘরে তাল মাতাল অবস্থা। একজন রেগে রবিনকে মারতে গেলেই বাধা তাকে আটকে বলে ওকে আমি উইডের এমন ডোজ দিয়েছি যে ও আর নড়তেই পারবে না। আসলে ওকে স্বাভাবিক অবস্থায় তো মারতে পারবো না, তাই আগেই নেশায় অবস্থা খারাপ করে রেখেছি। স্বামী না বললে আমরা তো জানতেই পারতাম না যে এই রবিন আসলে ওই বিদেশি মেয়েটার জন্য না, বরং এই বুড়োর জন্য এখানে এসেছে। স্বামী রবিনের এখানে আসার ভিডিওতে লক্ষ্য করে রবিন পরম মমতার নজরে নীরা নানার দিকে তাকিয়ে আছে, যেন তার সাথে রবিনের গভীর কোনো সম্পর্ক আছে। রবিন বলে শুনেছি উইড নিলে মানুষ নাকি একটা মোড়ে আটকে যায়। আমি এমন এক মোড়ে আটকে আছি যে নানার গায়ে যদি কেউ আঙ্গুলও রাখে তাকে আমি আজ মেরে ফেলবো। সাথে সাথে একজন তার মাথায় হাতুড়ি দিয়ে জোরে বাড়ি দিলে কি ভেবে জানো রবিন তার মাথায় আরো কয়েকটা বাড়ি দেয়। রবিন মাথা থেকে রক্ত নিয়ে বলে কি দিয়েছিস আমাকে? রক্ত বের হচ্ছে অথচ ব্যথা হচ্ছে না। বারদার এক লোক বলে মানুষ তো অপারেশন রোগীর যেন ব্যথা না লাগে তাই চেতনানাশক ওষুধ দেয়, আমরা তো ওকে ব্যথা দেওয়ার আগেই অতিরিক্ত উইড দিয়ে সেই কাজ করে দিয়েছি। অর্থাৎ রবিন ব্যথা না পেলে এত কিছুর কোনো লাভই হলো না। একেই বলে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। ব্যাস রবিন এমন তালমাতাল অবস্থায় সবকটাকে একদম আছড়ে তুলোধুনো করে। নানা বারবার বলে তুমি পালাও, ওরা তোমাকে মেরে ফেলবে। বাসায় নীরা আর বাকিরা নিজেদের কিভাবে বাঁচাবে? রবিন বলে আমি তো এখানে একা লড়াই করছি, আর বাসায় নীরার জন্য আমার মতো 4 জনকে রেখে এসেছি। রবিনের 4 বন্ধু সিকিউরিটির বেশে নীরার উপর অ্যাটাক করার সবকটাকে রবিনের মতোই মারতে থাকে। মানে রবিনহুড একজন না বরং 4 জন। মারামারির মাঝে হঠাৎ রবিনের মানিব্যাগ পড়ে গেলে নানা লক্ষ্য করে সেখানে রবিনের ছোটবেলার ছবি আর পাশেই তার ছবি। নানার অতীতের সব কথা মনে পড়ে যায়। গল্প চলে আসে বেশ কয়েক বছর আগে। নানা তখন ট্রেনে বসা। ট্রেন 2 ঘন্টা লেটের ঘোষণা দিলে নানা বিরক্ত হয়ে বসে থাকে। হঠাৎ তার নজর পড়ে এক বৃদ্ধর দিকে যে একটা লোকের কাছে সাহায্য চাইছে। লোকটা বিরক্ত হয়ে মহিলাকে তাড়িয়ে দিলে ছোট্ট এক ছেলে লোকটার পকেট থেকে মানিব্যাগ নিয়ে বাড়িতে ফেলে দেয়। তারপর লোকটাকে বলে আপনার মানিব্যাগ পড়ে গেছে। লোকটা খুশি হয়ে ছোট্ট রামকে কিছু টাকা দিলে রাম সেই টাকা সেই বৃদ্ধ মহিলাকে দিয়ে দেয়। এইটুক বয়সে রামের এত উদারতা দেখে বিশ্বনাথ তাকে রবিনহুড বলে ডাকলে রাম বলে আমার নাম তো রাম। বিশ্বনাথ জিজ্ঞেস করে তোমার পরিবারে কে কে আছে? রাম বলে এই দুনিয়াতে আমার কেউ নেই। বিশ্বনাথ রামকে এক অনাথ আশ্রমে এনে বলে আজকের পর আর কখনো বলবে না তোমার কেউ নেই, এই দেশের সবাই তোমার পরিবার। বিশ্বনাথ আশ্রমের হেডকে বলে আমি 2 দিনের জন্য গুরুত্বপূর্ণ এক কাজে দিল্লি যাচ্ছি, এখানে কাউকেই চিনি না, তাই আপনার কাছে এই বাচ্চাটাকে রেখে যাচ্ছি। 2 দিন পর এসেই আমি রামকে নিয়ে যাব। মূর্তি বলে কোনো সমস্যা নাই। তবে 2 দিন পরে বিশ্বনাথ রামকে নেওয়ার জন্য ফিরে আসলে রামের বন্ধুরা বলে তুই যাস না রাম, তাহলে আমরা হেরে যাব। রাম বিশ্বনাথকে বলে এখন ওদের আমাকে বেশি দরকার, তাই আমি এখানেই থাকবো। আপনি তো বলেছিলেন এই দেশের সবাই আমার পরিবার, তাই আমি এই পরিবারেই থাকবো। যখন আপনার আমাকে দরকার হবে আমি আপনার কাছে যাব। বিশ্বনাথ মূর্তিকে বলে এই বাচ্চা সহ পুরো আশ্রমের দায়িত্ব আমার, প্রতি মাসে আমি টাকা পাঠিয়ে দিব। এত ভালো মানুষের নাম না জানলে কি হয়? তাই মূর্তি নানার নাম জিজ্ঞেস করলে বিশ্বনাথ বলে নাম না জানিয়ে দান করলে সেটা হয় মানুষত্বের খাতিরে, তাই আমি অজ্ঞাত নামে দান পাঠাবো যেন এই বাচ্চাগুলো মানবতার শিক্ষা পায়। তার সামনে সেই রাম ঢাল হয়ে দাঁড়িয়ে আছে জেনে নানা কান্না করতে করতে রামের নাম ধরে ডাকে। সবাইকে মেরে ক্লান্ত
ক্লান্ত হয়ে রাম বসে পড়লে তার মনে পড়ে সেদিনের কথা, যখন সে পুলিশ থেকে পালাতে রাস্তার অ্যাম্বুলেন্স পেয়ে তাতে উঠে বসে। অ্যাম্বুলেন্সের লোকটা আচমকা তার হাত ধরে বসলে রাম অবাক হয়ে তাকায়। তার মনে পড়ে এই লোককেই সে তার নানার সাথে দেখেছিল। লোকটা রামকে বলে, আমি তোমাকে চিনি না, কিন্তু দয়া করে আমাকে সাহায্য করো। আমাদের গ্রামে সামি নামের এক রাক্ষস এসেছে, যেই মানুষটা আজীবন আমাদের সাহায্য করেছে, আজ তার সাহায্যের প্রয়োজন। সামির লোকজন তার পরিবারকে শাসিয়ে তার নাতনিকে অস্ট্রেলিয়া থেকে মেরে ফেলার জন্য টেনে এনেছে। আমরা গ্রামের কয়েকজন বহু কষ্টে গ্রামের বর্ডার পার করে এখানে এসেছি, কিন্তু তারা আমাকে পেয়ে আমার এই হাল বানিয়েছে। তুমি দয়া করে ওই মেয়েটাকে বাঁচাও। রাম মন খারাপ করে ফিরে আসলে তার বন্ধুরা বলে, তুই নাকি রবিনহুডের কাজ ছেড়ে দিচ্ছিস, আসল কাহিনী কি বলতো? রাম বলে, আসলে ছোটবেলায় আমরা নানাকে ভুল বুঝেছিলাম। নানা ইচ্ছা করে আমাদের আশ্রমে ডোনেশন দেওয়া বন্ধ করেনি। আসলে গ্রামে ফেরার পর সামি আর তার লোকেরা নানা এবং গ্রামবাসীর উপর অত্যাচার শুরু করে, তাই তারা আমাদেরকে আর সাহায্য করতে পারেনি। যারা আমাদের বিপদের পাশে ছিল, এখন তাদের বিপদে পাশে দাঁড়ানোর সময়। রামের কথা মতো তার 4 বন্ধু তাকেও সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর জনি আর এয়ারলাইন্সে থাকা আরেক বন্ধুর সাহায্যে প্রথমে নীরার প্রাইভেট জেট দেশে কবে আসবে সেই খবর নেয়। এরপর জনের এজেন্সিকে ইন্ডিয়ার 1 নম্বর সিকিউরিটি এজেন্সি লিস্টে রাখে। ব্যাস, এভাবে নীরার মাধ্যমে তারা পৌঁছে যায় এই গ্রামে। কয়লা ধোয়া দিয়ে সবাই রামের নেশা কাটানোতে ব্যস্ত। রাম কিছুটা সুস্থ হলে নানা জিজ্ঞেস করে, আমার সেই ছোট্ট সাহায্যের জন্য তুমি এত কিছু করছো? রাম বলে, আপনার জন্য আমি আমার পরিবার পেয়েছি। পুরো 1 বছর আপনি আমাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করেছেন। আমাদের মতো অনাথের পাশে যে একবার দাঁড়ায়, আমরা তাকে কখনোই ভুলি না। নানা কান্না করতে করতে জিজ্ঞেস করে, আমার এত কাছে থেকেও আমাকে এতদিন নিজের পরিচয় কেন দাওনি? রাম বলে, আপনি তো শিখিয়েছিলেন নিজের নাম বলে সাহায্য করলে তাতে শুধুই নিজের কৃতিত্ব থাকে, আর বেনামে সাহায্য করলে সেই কৃতিত্ব হয় পুরো মানুষ জাতির। আপনি অনেক কিছু হারিয়েছেন, এবার আপনার পাওয়ার পালা, তাই আপনার জন্য আপনার নাতনিকে নিয়ে এসেছি। আস্থানের স্পিকারে স্বামী বলে, তোমার যেমন ব্যাকআপ আছে তেমন আমারও ব্যাকআপ আছে। গ্রামের মাঠে পুরো পিকচার দেখার জন্য চলে আসো। সবাই মাঠে আসতে দেখে প্রজেক্টরের ভিডিও চলছে। ব্যাকগ্রাউন্ডে স্বামী বলছে, ছোট্ট এই গ্রামের নাম রুদ্রকুন্ডা, যেখানে বড় একটা উইডের মাঠ আছে। এই গ্রামের সকল চাষি উইড চাষে অভিজ্ঞ। এরা নিজেরাই ফসল চাষ করে, নিজেরাই উত্তোলন করে, আর তারপর অবৈধভাবে পাচার করে। এদের মাস্টার মাইন্ড হলো বিশ্বনাথ। এই ভিডিও একবার প্রচার হলে পুরো গ্রাম একদম শেষ হয়ে যাবে। সবাই ভয়ে আঁতকে ওঠে। স্বামী বলে, যদি এই গ্রাম আর তোর নানাকে বাঁচাতে চাস, তাহলে 30 মিনিটের মধ্যে ওই লাইসেন্স এনে দিবি, আমার অফিসাররা অপেক্ষা করছে। বলেই কল কেটে দেয়। রবিন রেগে বলে, এই জীবনেও ওই ভিডিও পাবলিশ করবে না, ওকে আমি দেখে নিব। বলে যেতে গেলে নীরা বলে, অনেক হয়েছে, এবার তুমি আমার কথা শুনবে। বলে রামকে নিয়ে অফিসে আসে। বাবাকে কল করে কোম্পানি থেকে আর্জি নিয়ে অফিসারদের সাইন নিয়ে নীরা সাইন করে দেয়। লাইসেন্স পেতেই স্বামী উৎসব মানাতে সেই মাঠে এসে বলে, তুই আমার লঙ্কায় এসে এত কিছু করেছিস, তুই আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য। আয় একবার কোলাকুলি করি, তুই না আসলে এই গ্রামের সবার সাথে আমি কোলাকুলি করব। প্রচন্ড রাগে কাঁপতে কাঁপতে রাম স্বামী দিকে গলে নানা আর বাকি সবাই তাকে মানা করতে থাকে। রাম স্বামীর কাছে আসলেই সে রামকে এত জোরে চেপে ধরে যে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। কিন্তু রামের মধ্যে তেমন কোনো পরিবর্তন না দেখে স্বামী হতবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে নীরা আর নানা রামের কষ্ট সহ্য করতে না পেরে কান্না করতে থাকে। বারদার চোখে চোখ পড়তে রাম তাকে চোখ টিপ দিয়ে ইশারা করলে স্বামী রেগে রামকে ছেড়ে বারদার দিকে রেগে তাকায়। বারদা ভয়ে বলে, ও 1 নম্বরের ভণ্ড। এবার আমি উল্টাপাল্টা কিছুই করিনি, ওকে এখনই মেরে ফেলেন, না হলে সে কোনোভাবেই এই ডিল হতে দিবে না। স্বামী রেগে বলে, কি বলতে চাস? এই বেঁচে থাকলে আমি এই ডিল করতে পারবো না। এই ট্রাক ভর্তি জিনিস এই ছেলে নিজের জায়গা মতো পৌঁছে দিয়ে আসবে, তাহলেই এই গ্রাম, ওর নানা আর ওই ভিডিও আমার কাছে নিরাপদ থাকবে। বলেই লাইসেন্স রামের মুখের উপর ছুঁড়ে মারে। রাতেই রাম ভাড়াকে নিয়ে আর পেছনে সব ট্রাক নিয়ে রওনা দেয়। সকাল হতেই স্বামীর কাছে একটা ভিডিও আসে, যেখানে দিনাকে রক্তাক্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে। তখনই ডেভিড কল দিয়ে বলে, আমি আমার জিনিস এখনো বুঝে পাইনি, আর আমার সাথে করা ওয়াদা ভঙ্গের পরিণতি কি জানো? আমি এই দেশে এসে তোমাকে শুলে চড়াবো। স্বামী তো কিছুই বুঝে উঠতে পারে না, হতবাক হয়ে বলে, ট্রাক তো গত রাতে রওনা দিয়েছে। ডেভিড বলে, ট্রাক এসেছে ঠিকই, কিন্তু সব ট্রাক ফাঁকা। বলেই দিনাকে মেরে কল কেটে দেয়। স্বামী জোরে জোরে মধুকে ডাকলে আরেকজন এসে বলে, মধু তো চলে গেছে, তার জায়গায় আমি আছি। প্রচুর রেগে নিচে নামতে নামতে আজগাকে ডাকলে গ্রামের আরেকজন এসে বলে, আজকা তো সব কাজ আমাকে বুঝিয়েই গত রাতে শ্রীলঙ্কা চলে গেছে। স্বামী যতই এগোয় ততই দেখে তার সব লোক গায়েব। তাদের বদলে গ্রামের সব লোক মহলে ঘুরে বেড়াচ্ছে। রেগে বারদাকে ডাকলে বারদার মতোই রাম স্বামীকে ডাকলে স্বামী প্রচুর রেগে রামের দিকে তেড়ে আসে। রাম বলে, এত অদল বদল কি শুধু তুমি একাই পারো? আমিও কিছু অদল বদল করেছি, নাও এসে বসো। স্বামী রাগে গজগজ করতে করতে বসলে রাম বলে, তোমার সব উইড আমার কাছে, তুমি ভালো করে জানো এই উইড দিয়ে আমি কি কি করতে পারি, তাই আমার পছন্দ হবে এমন মূল্য বলে এই ডিল ক্লোজ করো। স্বামী বলে, কত চাস তাই বল। রাম বলে, না বাবা না, গতবার ভাড়দাকে দাম বলেছিলাম, সে 1 টাকাও দেয়নি। তবে এটা ভেবে শান্তি লাগছে যে যখন তুমি বারদাকে তোমার
তোমার থেকে দূরে পাঠিয়ে দিয়েছিলে, তখন তোমাদের 30 বছরের বিশ্বাসে ভাঙন ধরে দিয়েছিলাম। তোমার মাস্টার প্ল্যান এটাই ছিল যে তুমি ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকে তোমার ওই হুইট এই গ্রাম আর গ্রামের লোককে ডেভিডের কাছে বেচে দিবে, এরপর তুমি দুবাই গিয়ে সেটেল হয়ে যাবে। স্বামী শয়তানি হাসি দিয়ে বলে, আমার তো এমন কোনো প্ল্যানই ছিল না। রাম বলে, তা তো তোমার ভারদা আর তার গ্যাং জানে না। তারা আমার কথা বিশ্বাস করে তোমাকে এভাবে এতিমের মতো ফেলে শ্রীলঙ্কা চলে গেছে, কারণ তারা ভাবছে একবার এই ডিল হলে তুমি সবাইকে ফাঁসিয়ে পালিয়ে যাবে। স্বামী রেগে বলে, ওরা একটা বাইরের মানুষের কথা কিভাবে বিশ্বাস করলো? রাম হাসতে হাসতে বলে, যেভাবে তুমি কোনো প্রমাণ ছাড়াই আমার মতো বাইরের লোকের কথা শুনে মাথা চাপড়াচ্ছ। বেচারা স্বামীর তো পাগল হওয়ার দশা। রাম বলে, প্রথমে তোমার ফোন হ্যাক করে তোমার সব কন্ট্যাক্ট নিয়েছে, চোখের এক পলকে তোমার ইগো হার্ট করে বাধ্য করেছি যেন তুমি আমাকে ট্রাক নিয়ে পাঠাও, আর তারপর তোমার জিনিস সরিয়ে ব্যাংকের টাকা আর তোমার লোকজন সবাইকে গায়েব করে তোমাকে সেই গ্রামে এতিমের মতো ফেলে রেখেছি যে গ্রামকে তুমি এতিম বানিয়ে রেখেছ। আর এই সব কিছু শুরু এই গ্রামে আসার আগেই হয়ে গিয়েছিল। তুমি আমার সম্পর্কে তো এই গ্রামে আসার পর জেনেছো, তবে আমি তোমার সম্পর্কে সব জেনেই এখানে এসেছি, কারণ তুমি আমার বাবাকে নির্মম ভাবে খুন করেছিলে। স্বামী রেগে বলে, তুই কি পেরুমালের ছেলে নাকি ডোরাইয়ের ছেলে নাকি সেথু? রাম হঠাৎই জোরে জোরে হাসতে হাসতে বলে, ও হো স্বামী, আমি তো মজা করছিলাম, তুমি আবার আমার জালে ফেসে গেলে। যেভাবে এই মহলের সবাইকে অদল বদল করে দিয়েছি সেভাবে তোকেও বদলি করে দিব, না হলে তো ওদের সাথে অন্যায় হবে, তাই না? স্বামীর রাগের বাঁধ ভেঙে যায়। রেগে 2 আঙ্গুল এক করে বলে, আমার জন্য আমার এই হাতই যথেষ্ট, আমার আর কাউকে দরকার নেই। বলেই রামের গলায় আঙ্গুল গেঁথে মারতে গেলে রাম কৌশলে সরে গিয়ে বলে, আমাকে মারার জন্য আগে আমাকে ধরা তো লাগবে, সেটা আগে করে দেখাও। স্বামী পাগল কুকুরের মতো রামকে ধরার চেষ্টা করতে থাকে, আর রাম প্রতিবার তাকে বোকা বানিয়ে সরে যায়। রামকে চাকু মারতে গেলে সেই চাকু বেচারার নিজের গায়ে লাগে। উপায় না পেয়ে শুকনা মরিচের গুঁড়া মারতে গেলে সেই গুঁড়া বাতাসে উড়ে তার চোখে মুখেই লাগে। বড় কুড়াল দিয়ে রামকে মারতে গেলে বেচারা নিজেই সাঁকো ভেঙে পড়ে যায়। এমন চালাক খেলোয়াড়ের সাথে পেরে ওঠা কি এতটাই সহজ? আসলে গত রাতে ট্রাকে যাওয়ার সময় ফারদা মন খারাপ করে বলে, তুমি এতই চালাক আর ভয়ানক যে আমার ভাই তুল্য বসের হাতেই আমাকে মেরে ফেলার প্ল্যান বানিয়েছো। রাম বলে, তুমি কি জানো প্রেম জেকে স্বামী আসলে কেন খুন করেছিল? তার কারণ হলো সে এই ভিডিও তোমাকে পাঠাতে চেয়েছিল। ফারদা ভিডিও ওপেন করতেই প্রেমজি বলে, ওই স্বামী খুবই খারাপ, প্রথমে আমাদের অজান্তে ক্যামেরা লাগিয়ে আমাদের বোকা বানিয়েছে, এরপর সে ডেভিডকে সব বুঝিয়ে তোমাদেরকে ফাঁসিয়ে পালাবে, তাই তুমি সবাইকে নিয়ে পালিয়ে যাও। বলদ ফারদা এটুকুও বোঝে না যে এই ভিডিও আসলে এআই দিয়ে করা হয়েছে। সেও বোকার মতো বিশ্বাস করে বলে, রাম তুমি যা বলবে আমরা তাই করব। স্বামী রেগে রামকে গুলি করতে গেলে দেখে তার বন্দুকে একটাও গুলি নেই। গুলি থাকবেই বা কিভাবে? সব গুলি তো রাম বের করে মেঝেতে ফেলে স্বামীকে আছাড় খাইয়েছিল। রাম কিছু বলতেই যাবে তখন একটা গুলি তার কানের পাশ দিয়ে গিয়ে সোজা স্বামীর গাড়ির কাছে লাগে। রাম তো ভয়ে আগে লুকিয়ে পড়ে। আসলে গুলিটা করেছে ভিক্টর। এই সুযোগে স্বামী বলে, তুমি পুলিশ হও আর যেই হও, ওকে শুধু একবার মারো, যত চাইবে তত দিব। ভিক্টর আচমকাই বন্দুক স্বামীর দিকে ঘুরিয়ে বলে, তুমি আমাকে টাকা দিয়ে কিনতে পারবে না রবিন হুড। রবিন হুড নাম শুনে বেচারা তো আকাশ থেকে পড়ে। রাম বের হয়ে আসতে গেলেই ভিক্টর রেগে বলে, তোমাকে মানা করেছিলাম না আমার আগে তুমি রবিন হুডের কাছে পৌঁছাবে না? রাম তাড়াতাড়ি ভয়ে লুকিয়ে পড়ে। আসলে মিনিস্টারের অ্যাকাউন্ট থেকে যখন 1 কোটি গায়েব হয়ে যায় তখন মিনিস্টার রেগে ভিক্টরকে বলে, যেভাবেই হোক এই রবিন হুডকে খুঁজে বের করো। ভিক্টর তখন সেই আইডি ট্র্যাক করতে বলে যে আইডি থেকে এই টাকা গায়েব করেছে। আর মজার বিষয় হলো সেই আইডির নাম রামদুথা, আর তাতে ছবি দেওয়া স্বামীর। আসলে সেদিন স্বামী যখন হ্যাকার দিয়ে আইডি চেক করেছিল তখন সে দেখেনি যে সেখানে তারই ছবি। ব্যাস, বেচারা এভাবেই ফেসে গেছে। স্বামী চিৎকার করে বলে, আমি রবিন হুড না। ভিক্টর রামকে ডেকে বলে, তোকে যদি আমি রবিন হুড হিসাবে ধরতাম তুই কি বলতি? রাম যেন কিছুই বোঝে না এমন ভাব নিয়ে বলে, আমি এটাই বলতাম যে আমি রবিন হুড না। ভিক্টর বলে, দেখেছো ভিক্টরের চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। বেচারা স্বামী বুঝতেই পারছে না তার সাথে এসব কি হলো। ভিক্টর আর কমিশনার যখন সেই হ্যাকারকে হোম মিনিস্টারকে দেখাতে জেলে আনে তখন স্বামীকে জেলে দেখে বেচারা হোম মিনিস্টার ভয় দিত। স্বামী জেলে বসে বসে নিজে নিজেকে বলে, আমার ভারটাকে বিশ্বাস করা উচিত ছিল। ওই ছেলে কথার জালে ফাঁসিয়ে আমাকে এখানে পাঠিয়েছে, এমনকি আমার নাম পরিচয় সব বদলে ফেলেছে। আসলে কে এই রবিন হুড? তখনই হঠাৎ জেলের ভিতর থেকে একটা বাঁকানো প্লেট তার পায়ের কাছে পড়ে। ঘাড়ে হাতে ট্যাটু দেখে স্বামী ভয়ে ভয়ে তাকায়। লোকটা ফিরে তাকালে স্বামী হতবাক হয়ে বলে, ডেভিড ভাই? অর্থাৎ সেদিন ভিডিও কলে স্বামী এই ডেভিডের সাথে কথা বলেছিল যে অস্ট্রেলিয়ার ড্রাগ মাফিয়া। মানুষকে খুন করা তার কাছে রানে রানে 6 মারার মতোই সহজ। ডেভিড রেগে চিৎকার করে বলে, একটা সাধারণ মানুষের জন্য আমরা রাবণ থেকে জেলের আসামি হয়ে গেছি। আর সে হলো বলেই দেওয়ালে লাইটার ছুঁড়ে মারে। সাথে সাথে যাতে আগুন ধরে দেখা যায় দেওয়ালে রবিন হুড লেখা। ডেভিড চিৎকার করে বলে, এই রবিন হুড যেই হোক না কেন আর যেখানে থাকুক না কেন তার মৃত্যু তো আমার হাতেই হবে। তখনই দেখা যায় কালো হুডিতে এক রহস্যময় লোক।
লোক। নিশ্চয়ই ভাবছেন এই রবিনহুডটা আসলে কে? এই রহস্য জানতে হলে যেতে হবে আজ থেকে 21 বছর আগে। একদিন ক্লাসে মূর্তি বলে, জানো রবিনহুডকে? সৃষ্টিকর্তা মানুষকে সমানভাবে সৃষ্টি করেছে, কিন্তু মানুষ টাকা সৃষ্টি করে সবার মাঝে বিভেদ তৈরি করে। তবে একজন হিরোর জন্ম হয় যে এই বিভেদের বিরুদ্ধে লড়াই করে, তার নামই হলো রবিনহুড। ছোটবেলায় শেখা সেই কথা শুধু রামের মনে গেঁথে গিয়েছিল। বিষয়টা এমন না, কারণ তার সাথে তার আরো 4 বন্ধুর মাথায় এই রবিনহুডের কনসেপ্ট গেঁথে যায়। তার মানে রবিনহুড একা কেউ নয়, বরং এই 5 বন্ধু মিলেই রবিনহুড। অর্থাৎ রবিনহুড হলো একটা চেতনার নাম, যে সবসময় মানুষ আর মানুষের মাঝের বিভেদকে মুছে ফেলার কাজ করে যায়। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।